হ্যালো। আচ্ছা, আজকে তাহলে আমাদের ভেক্টরের লেকচার 3। গত 2টা লেকচার হয়েছিল ভেক্টরের উপর। তাহলে আজকে আমরা 3 নাম্বার লেকচার থেকে শুরু করি। তাহলে গত ক্লাসগুলোতে আমরা ভেক্টরের যোগ, ত্রিভুজ সূত্র এগুলো শিখছিলাম। তো কয়েকটা ম্যাথ সলভ করছিলাম আমরা। তো ওই ম্যাথগুলো নরমালি একাডেমিকে আসে না, আমি বলছিলাম এইচএসসি তে আসবে না, নরমালি আসে অ্যাডমিশনের জন্য। তো ওগুলো সলভ করে দিয়েছিলাম, প্লাস যা যা পড়ছে ওগুলোর উপর এমসিকিউ সলভ করছিলাম ক্লাসের শুরুতে। তো আজকে হচ্ছে যে আজকে থেকে হচ্ছে ভেক্টরের মেইন ক্লাস শুরু বলতে গেলে, মানে আজকে থেকে হচ্ছে মেইন মুভিতে ঢুকছি আর কি। এতদিন ট্রেলার ছিল, দুই একটা ক্লাস ট্রেলার ছিল। তাহলে আমাদেরকে আজকে হচ্ছে ভেক্টরের লেকচার 3 নাম্বার লেকচার, ঠিক আছে? তাহলে প্রথম আজকের টপিক হচ্ছে ভেক্টর গণিত, মানে ভেক্টরকে নিয়ে ম্যাথ করা যায়, কি কি করা যায় সেটা আমরা দেখবো। আজকের টপিক হচ্ছে, প্রথম টপিক হচ্ছে ভেক্টর গণিত। ভেক্টর, ঠিক আছে? ভেক্টর দেখলেই হচ্ছে ভেক্টর কি করা যায়, দুইটা ভেক্টর আমরা যোগ করতে পারি, যোগ করা যায়, যোগ করা যায়। আর যোগ ফলটাই হচ্ছে লব্ধি, এটাই হচ্ছে লব্ধি, ঠিক আছে? দুইটা ভেক্টর লব্ধি বের করতে বলে আমরা যোগ করে দিব, ঠিক আছে? কেমনে করে না করে এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে বিয়োগ করা যায়, বিয়োগ করা যায়। কিন্তু বিয়োগ করা যায়, এটার মধ্যে একটা পার্থক্য আছে। এটা পার্থক্যটা হচ্ছে আমরা নর্মালি ভেক্টর বিয়োগ করি না। আমরা যে ভেক্টরটাকে, ধর এ থেকে আমরা বি ভেক্টর বিয়োগ করতে যাচ্ছি, আমরা নর্মালি এ থেকে বি ভেক্টর বিয়োগ করি না। আমরা কি করি, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের নেগেটিভ, মানে নেগেটিভ বি ভেক্টরটা যোগ করে দিই, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভেক্টর, দুইটা ভেক্টর কখনো ওভাবে নর্মাল নিয়মে বিয়োগ করা যায় না, ঠিক আছে? আমরা নর্মাল কি করি, যেটাকে বিয়োগ করবো, যে ভেক্টরটাকে বিয়োগ করবো, ওই ভেক্টরটার নেগেটিভ ভেক্টরটাকে আমরা যোগ করে দিই, ঠিক আছে? তাহলে এটা অনেকটা আমরা আমরা এক্সাম্পল দেখলে বুঝবো আস্তে আস্তে। এটা এটা ব্র্যাকেটে লিখে দিই যোগের মতোই, ঠিক আছে? যোগের মতোই। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, ভেক্টর গুণ করা যায়, ঠিক আছে? ভেক্টর গুণন, গুণ করা যায়। এগুলো নিয়ে আজকে আমাদের টপিক মেইনলি আলোচনা করা হবে। যোগ কেমনে করে, গুণ কেমনে করে, বিয়োগ কেমনে করে। তো ভেক্টরের প্রকাশ, ভেক্টরকে কিন্তু দুই ভাগে প্রকাশ করা যায়, ঠিক আছে? আমরা যদি লিখি ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশটা বলতে কেমন, ভেক্টর এটা আমরা এতদিন পড়ে আসছি অলরেডি। ভেক্টরকে দুই ভাগে প্রকাশ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে, একটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে, ভেক্টর ফরম্যাটে। আর এটা হচ্ছে ইয়াতে মান দেওয়া থাকে, মান দেওয়া থাকা ফরম্যাটে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, মান দেয়া থাকা ফরম্যাটে, ঠিক আছে? আমি বুঝাচ্ছি ব্যাপারটা, এগুলো অলরেডি আমরা দেখে আসছি, জাস্ট একটু পরিচয় দিচ্ছি আর কি। ভেক্টর ফরম্যাট বলতে কি, এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল কি হবে যে 2y প্লাস 5j মাইনাস 2k। এই যে i j k কি বুঝায়, এগুলো আমি গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি। i হচ্ছে x অক্ষের দিকে একক ভেক্টর, j হচ্ছে y অক্ষের দিকে একক ভেক্টর, k হচ্ছে z অক্ষের দিকে একক ভেক্টর। আর 2y প্লাস 5j মাইনাস 2k বলতে কি বুঝাচ্ছি এটাও বুঝাইছি, মানে একটা বস্তু x অক্ষের দিকে 2 একক আছে, y অক্ষের দিকে 5 একক আছে, আর z অক্ষের নেগেটিভ দিকে, যেহেতু মাইনাস আছে, নেগেটিভ দিকে 2 একক আছে, ঠিক আছে? ওকে। আই, আই বলতে কি বোঝায়, এক্স অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে আই বলে। আর জে বলতে কি বোঝায়, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে জে বলে। আর জেড অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে কে বলে। এই যে একক ভেক্টর বলতেছি, ভেক্টর মানে কি অবশ্যই দিক থাকবে। তো জে দ্বারা এটাই মিন করে যে ওয়াই জেড অক্ষের দিকে একক ভেক্টর, জেড অক্ষের দিকে, সেজন্য এগুলো কে, জে দ্বারা বোঝায় ওয়াই অক্ষের দিকে, দিকে। আর আই দ্বারা বোঝায় এক্স অক্ষের দিকে একক ভেক্টর। ওকে, তার মানে ভেক্টর ফরম্যাটে এবার প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে মান দেওয়া থাকা ফরম্যাটে, মান দেওয়া থাকা ফরম্যাটে বলতে এই ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন ধর, ঠিক আছে? বি ভেক্টরের মান ধর ইয়া ধর 7 মিটার, ঠিক আছে? এরকম মান দিয়ে দিছে আর কি, ভেক্টরটার মান দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট ইয়াতে অগ্রসর হই, নেক্সট টপিকে, বিভিন্ন অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? আমি এখন একটু ডিটেলসে পড়াবো, যা যা বলছি তাই একটু ডিটেলসে পড়াবো। বিভিন্ন অক্ষ বরাবর একক ভেক্টর, কারণ সবকিছু আমাদের আসলে নোট নোট থাকা লাগবে, ঠিক আছে? বিভিন্ন, বিভিন্ন একক বলতেছি, বিভিন্ন অক্ষ বরাবর একক ভেক্টর, অক্ষ বরাবর একক ভেক্টর।
বিভিন্ন অক্ষ বরাবর একক ভেক্টর। বিভিন্ন অক্ষ বরাবর একক ভেক্টর বলতে আমি বুঝাচ্ছি, ধর একটা ভেক্টর দিছে, ভেক্টরটা হচ্ছে 3i, অন্য কালার দিয়ে লিখলে মানে ভালো হয়। ধর 3i মাইনাস 4j প্লাস 12k, ঠিক আছে। এই ভেক্টরটা তার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই ভেক্টরটা তার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ঠিক আছে। আমি অলরেডি একটু আগে বুঝিয়ে দিয়ে আসলাম, তাও আবার এবার একটু নোট করে দিচ্ছি। এই ভেক্টরটা তারা বোঝাচ্ছে x অক্ষ বরাবর পজিটিভ দিকে 3 একক বস্তুটা, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর পজিটিভ দিকে 3 একক, পজিটিভ দিকে 3 একক, ঠিক আছে। তারপর হচ্ছে y অক্ষ বরাবর নেগেটিভ দিকে 4 একক, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর নেগেটিভ দিকে 4 একক। আর এটা বোঝাচ্ছে z অক্ষ বরাবর, z অক্ষ বরাবর পজিটিভ দিকে 12 একক, ঠিক আছে, পজিটিভ দিকে 12 একক। এগুলো অলরেডি আমি বুঝিয়ে দিয়ে আসছি, জাস্ট এবার একটু নোট করে দিলাম আর কি, ঠিক আছে, 12 একক। আচ্ছা, এখন আমরা ভেক্টরের মান বের করার নিয়ম শিখবো। ধর একটা ভেক্টর, এটা তো ভেক্টর ফরম্যাটে আছে। আমি বলছি কি একটা ভেক্টরকে দুই ভাগে প্রকাশ করা যায়, একটা ভেক্টর ফরম্যাটে, একটা মান মান ফরম্যাটে। মানে ভেক্টরটার মান কতটুক, মান কত, এটা এখন ভেক্টর ফরম্যাটে আছে। এখন এটা এই ভেক্টরটার মান কত এটা তো আমরা জানি না, ঠিক আছে। এটা জাস্ট বোঝাচ্ছে এক অক্ষের দিকে 3 একক আছে, 4 মানে কি বলে, অক্ষের দিকে -4 একক আছে, আর 6 অক্ষের দিকে 12 একক আছে। তো এটা ভেক্টর ফরম্যাটে আছে, এটা মান কতটুক, এই ভেক্টরটার মান কত এটা আমরা জানি না। তো ভেক্টরটার মান কেমনে বের করবো, ভেক্টরটার মান বের করবো আমরা এভাবে, যে ভেক্টরের মান ধরি, ধরি এই একটা হচ্ছে ভেক্টর, আর এই ভেক্টরটার মান হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে ধর ax i প্লাস ধর ay j প্লাস az k, ঠিক আছে, az k ভেক্টর। ওকে, তাহলে এই ভেক্টরটার মান কেমনে বের করবো, এটার মান হবে, এই ভেক্টরের মান, মান হবে মানে মানকে আমরা কিভাবে প্রকাশ করি, এই ভেক্টরের সাথে মডুলাস মডুলাস লাগিয়ে দিই, ঠিক না, মডুলাস লাগাই দিই। এগুলো এগুলো আমি প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে কখন কিভাবে প্রকাশ করে, ঠিক আছে। এটার মান হবে, এই ভেক্টরটা আমরা মান বের করব রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার দিয়ে, তাহলে এইভাবে পেয়ে যাবো ভেক্টরটার মান। তো ঠিক সেম ভাবে যদি আমরা এই ভেক্টরের মান বের করতে চাই, এটার মান হবে, তার মানে আমি যদি এক্সাম্পল দিয়ে দিই, এটার মান হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস, এখানে -4 আছে, -4 আছে, তাই ঠিক না, -4, তো -4 লিখলে হয় +4 লিখলে হয়, এটা তো ডাজন্ট ম্যাটার, কারণ আমি যদি -4 স্কোয়ার লিখি তাহলে স্কোয়ারের কারণে এটা অটোমেটিক প্লাসই হয়ে যাবে, 12 স্কোয়ার, ঠিক না। তাহলে এটার মান কত আসে, এটার মান আসে রুট ওভার 169, আর 169 কে রুট করলে আসে 13, তার মানে এই ভেক্টরটার মান 13। তাহলে ভেক্টরের মান কেমনে বের করতে হয়, ভেক্টর ফরম্যাট কি, ঠিক আছে, এগুলো আশা করি বুঝে ফেলছি আমরা। তো এইগুলো নিয়ে আর আমরা সময় খাবো না, আমরা নেক্সট লেকচারে চলে যাই, নেক্সট লেকচার বলতেছি সরি, আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, একক ভেক্টর, একক ভেক্টর এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, বাট এখন একটু ডিটেলস করতেছি আর কি ব্যাপারগুলা, কারণ এখন আমাদের আস্তে আস্তে এই চ্যাপ্টারের মেইন টপিকে ঢুকছি, ঠিক আছে। আমি তো প্রথমে সবকিছু নিয়ে একটু হালকা ট্রেলার দিয়ে দিই, ট্রেলার দিয়ে দিলে তোদের একটা আইডিয়া হয়ে যায়। তো গত ক্লাসগুলোতে হালকা ট্রেলার দিছিলাম, এখন একটু মেইন, মানে মেইন আলোচনাগুলো হবে আর কি, ঠিক আছে। একক ভেক্টর কাকে বলে, আমি যত প্রথম ক্লাসে বলছিলাম, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। তাহলে যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান এক একক, এক একক তাকে একক ভেক্টর বলে, ঠিক আছে। এখন একক ভেক্টর বের করবো কেমনে, তাকে একক ভেক্টর বলে। এখন প্রশ্ন হচ্ছে একক ভেক্টর কেমনে বের করব, ঠিক আছে। একক ভেক্টর সমান, আমি একটা ফর্মুলা লিখে দিই, একক ভেক্টর সমান, একক ভেক্টর সমান হবে, ওই ভেক্টরটা লিখবো প্রথমে, ভেক্টর ফরম্যাটটা লিখবো, ভেক্টর ফরম্যাটটা লেখার পর ওটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব, ঠিক আছে, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব,
ওই ভেক্টরের মান, ঠিক আছে। তাহলে এখন ভাই এক্সাম্পল দেন, তাহলে এক্সাম্পল একটা দিতি, তাহলে আমরা ফুল বুঝে যাচ্ছি। 2y প্লাস 3j মাইনাস 4k, ঠিক আছে, এটার একক ভেক্টর কত হবে? তো এটার এর একক ভেক্টর হবে, একক ভেক্টর, এর একক ভেক্টর হবে, আমরা প্রথমে ভেক্টর ফরম্যাটটা লিখবো, তাই না? এই যে 2y প্লাস 3j মাইনাস 4k, এটাকে আমরা ওই ভেক্টর মান দিয়ে ভাগ করবো। আমরা মান কেমনে বের করতে হয়? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 ব্র্যাকেটে হোল স্কোয়ার, কারণ মাইনাস তো স্কোয়ারের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মান বের করার নিয়মটা আমরা কি শিখছিলাম? মান বের করার নিয়ম হচ্ছে যে মানে আই এর সহগটাকে স্কোয়ার, জে এর সহগটাকে স্কোয়ার, জেড এর সহগটাকে স্কোয়ার, তারপর হোল রুট, ঠিক আছে। এটা আমরা এটাই করলাম। এখন এখন এটার মান কত আসে? এটার মান আসে √29, ঠিক আছে। তাহলে 2y প্লাস 3j মাইনাস 4k রুট ওভার 29। আনসার একটু রেখে দিলে হয়, বাট আরেকটু ভেঙে লিখলে ব্যাপারটা সুন্দর দেখায়। তাহলে 2 ডিভাইড বাই √29 i প্লাস 3 ডিভাইড বাই √29 j মাইনাস মাইনাস কত 4 ডিভাইড বাই √29 k, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একক ভেক্টর। তার মানে একক ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কিভাবে বের করব সেটা আমরা শিখে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখন প্রশ্ন করে, আমাদের একটা বিখ্যাত প্রশ্ন করে, ঠিক আছে, এমসিকিউতে, আর এটা আমরা সবাই ভুল করে থাকি, ঠিক আছে। এমসিকিউটা একটু সলভ করে দিই আমি। প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম: কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? প্রশ্নটা কেমন? কোন ভেক্টর এবং এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত, এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? মধ্যবর্তী কোণের মান কত, ঠিক আছে। তাহলে এটা কেমনে বের করবো? এটা একদম ইজি। ধর একটা ভেক্টরকে জ্যামিতিক আকারে প্রকাশ করার নিয়ম কি? যদি এটা আমি প্রথম ক্লাসে শিখেছি, এটা ম্যাটার করে না যে জ্যামিতিক আকারে প্রকাশ করতে হবে, ঠিক আমি যেভাবে শিখেছি ওভাবে প্রকাশ করতে হয়, বাট উভয় হচ্ছে প্রকাশ করার নিয়ম। প্রথমে আমরা একটা ধারক রেখা আঁকতাম, তাই না? এই যে আমরা একটা ধারক রেখা আঁকতাম, ধারক রেখার উপর হচ্ছে ভেক্টরটা আঁকি। তো আমরা রুলস ভেঙে না আঁকে, তোকে যেহেতু আমরা যেহেতু তোদেরকে, আমার কাজকে তোদেরকে শিখানোর, ঠিক আছে, তোদেরকে শিখানো, তো ভুল কেন শিখাবো? প্রথমে ধারক রেখা আঁকতে হয়, তারপর হচ্ছে এর উপর হচ্ছে ভেক্টরটা আঁকতে হয়। ধর আমরা একটা ভেক্টর আঁকতেছি আর কি, হ্যাঁ, এই ধর ভেক্টরটা আঁকলাম ধারক রেখার উপর। এখন এই ভেক্টরটা ধর 5 একক, ঠিক আছে। এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান ধর 5, মান হচ্ছে যে 5, 5, ঠিক আছে। তো এখন 5 হলে এটার একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এই যে হয়ে গেল, 5টা তো হয় নাই। আচ্ছা, এখন এসে দেখ, এটা একটা একক, এটা একটা একক, 2টা 3টা 4টা 5টা, এরকম 5টা, প্রতিটার মান হচ্ছে 1, এটার মান 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 1, ঠিক আছে। এগুলো হচ্ছে একক ভেক্টর। এটা যদি পাঁচ ভেক্টরটা যদি এই 5 নিউটন বলের, ধর এটা 5 নিউটন বলের একটা ভেক্টর, ঠিক আছে, বল ভেক্টর। তো এই 5 নিউটন বলটা ভেক্টর যদি এক ছকের উপর কাজ করে, তার মানে এক ছকের দিকে 5 একক কাজ করতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রতিটা একক ভেক্টরের মান 1, প্রতিটা 1। তো 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়, ঠিক আছে। এটা হচ্ছে একক ভেক্টর আর কি। তো এখন আমাদেরকে প্রশ্ন হচ্ছে কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? তো এটা তো ভেক্টর, এই হলুদ কালারটা হচ্ছে ভেক্টর, 5 নিউটন বল। এখন বলতেছে যে কোনো একটা একক ভেক্টর ধরলে হচ্ছে এই 5 নিউটন বলের মধ্যে যে 5টাই তো একক ভেক্টর থাকবে, 5টাই তো একের মান ভেক্টর থাকবে, ঠিক না? তো যে কোনো একটা ভেক্টর ধর, একক ভেক্টর, তুই দেখবি যে যে ভেক্টরটা ধরি না কেন, ওই ভেক্টরটা অলরেডি 5 নিউটন বল যেখানে কাজ করতেছে ঠিক সেখানে কাজ করতেছে, এদিকে, এদিকে, তাই না? এই দেখ, এদিকে কাজ করতেছে একক ভেক্টর গুলা, এদিকে কাজ করতেছে একক ভেক্টর গুলা। তো বলটা যেদিকে কাজ করতেছে একক ভেক্টর গুলো সেদিকেই কাজ করতেছে, হ্যাঁ। তাহলে এদের মধ্যবর্তী কোণ জিরো হবে না? এদের মধ্যবর্তী কোণ জিরো হবে না? তাহলে আমরা লিখে দিই
এখানে একটি ভেক্টর যেদিকে কাজ করে, একটি ভেক্টর যেদিকে কাজ করে, যেদিকে ক্রিয়া করে, যেদিকে ক্রিয়া করে তার তার একক ভেক্টর গুলাও ওইদিকে ক্রিয়া করে, একক ভেক্টর গুলো ওইদিকে ক্রিয়া করে, ঠিক আছে, ওইদিকে ক্রিয়া করে। তাই মধ্যবর্তী কোণ 0, ঠিক আছে। তাহলে এমসিকিউতে আসলে আশা করি আমরা পারবো। তাই মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টপিকটা আশা করি বুঝাতে পারছি আমি। তারপর একক ভেক্টর নিয়ে একটা সিম্পল ম্যাথ করে ফেলি আমরা, যদিও আমরা সব ম্যাথ প্র্যাকটিস করবো আস্তে আস্তে, বাট যেহেতু একক ভেক্টর নিয়ে পড়ালেখা করতেছি তাই একটু একটা সিম্পল ম্যাথ করে ফেলতে পারলে হয় আরো ভালো হবে আমাদের জন্য। যেমন যদি একটা প্রশ্ন লিখি আমি, প্রশ্নটা হচ্ছে যে হাফ আই প্লাস, কি লেখা যায়, হাফ জে প্লাস বি কে, ঠিক আছে। একক ভেক্টরে বি এর মান কত, একক ভেক্টরে বি এর মান কত? তার মানে এই যে ভেক্টরটা লিখছি, ভেক্টর ফরম্যাটে যে ভেক্টরটা লিখলাম এটা একটা একক ভেক্টর, ঠিক আছে। একক ভেক্টরে বি এর মান কত, বি এর মান কত? তো আমরা এটা জানতে পারছি যে এই ভেক্টরটা একটা একক ভেক্টর। আমরা কখন একক ভেক্টর বলি? যে ভেক্টরের মান 1, তাই না? তাহলে এই ভেক্টরের মান 1 হবে, সেজন্য এটাকে একক ভেক্টর বলতেছি আমরা, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, সত্য মতে আমরা যদি সলিউশন দিই, সত্য মতে এই ভেক্টরের মান কত? মান কেমনে বের করতে আমরা জানি, ভেক্টর ফরম্যাট থেকে এর মানটা কেমনে বের করতে হয়, হাফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল কত? 0, তাই তো। তাহলে এখন আমরা কি কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে যদি আমরা রুট উঠে ফেলি, সরি 0 কেন হবে, এটা তো 1 হবে কারণ এটা একক ভেক্টর, ঠিক আছে। তাহলে 1 হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে উভয় পাশে বর্গ করলে হাফটা উঠে যায়, তাহলে 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কয়ার ইকুয়াল, আর 1 কে স্কয়ার করলে 1 থাকে, 1 থাকে। তারপর আমরা এখানে আমরা লসাগু নিতে পারি যে 4 4 4 8, তাহলে কত হয়? তাহলে এখানে হবে 2, ওকে, প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল 1, ঠিক আছে। তাহলে এটা কত হয়? এটা হাফই হয়ে যায়। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস হাফ, ঠিক না? তারপর আমরা যদি অঙ্কটা বাকিটুকু অঙ্ক এখানে করে ফেলি তাহলে কত হয়? তাহলে বি ইজ ইকুয়াল আলটিমেটলি 1/√2 আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বি এর মান পেয়ে গেলাম, এটা একটা সিম্পল সলিউশন ছিল। আমরা এরকম আমরা ডিটেলসে ম্যাথ করব, যত ধরনের ম্যাথ আসতে পারে সব ধরনের ম্যাথই সলভ করার ট্রাই করব। তবে এটা আপাতত ট্রেলার দিলাম। তাহলে একক ভেক্টর কি, একক ভেক্টরের কাজ কি, একক ভেক্টর কি কোন একটা সিম্পল ম্যাথ আসলে এগুলো কেমনে করব, আশা করি একটু আইডিয়া হয়েছে এখন। আচ্ছা, আমরা এখন শিখব ভেক্টর যোগ, ভেক্টরের যোগ, ঠিক আছে। ওকে, ভেক্টরের যোগ, এগুলো সব দুনিয়ার ইজি পড়া ভাই, মানে কি বলবো আর। ভেক্টরের যোগকে আমরা কি বলতাম? ভেক্টরের যোগ করলে যে যোগফল যেটা আসে এটাই লব্ধি ভেক্টর, ঠিক আছে। লব্ধি ভেক্টর মানে কি? লব্ধি ভেক্টর এখনো পড়াইনি, বাট যখন পড়াবো তখন ক্লিয়ার করে বলবো। আপাতত বলি লব্ধি ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টর কাজ করলে রেজাল্ট যেটা আসে, ঠিক আছে, রেজাল্টটাকে বলা হয় লব্ধি ভেক্টর। আচ্ছা, এগুলো নিয়ে যখন ডিটেলস পড়াবো তখন আমরা বলবো, ঠিক আছে। আপাতত হচ্ছে ভেক্টরের যোগ মানে হচ্ছে লব্ধি ভেক্টর, একটু জেনে রাখি। তো এখন ভেক্টর যোগ কেমনে করবো? ধর এ একটা ভেক্টর নিই, বি একটা ভেক্টর নিই, ঠিক আছে। ধর এ ভেক্টরের ভেক্টর হচ্ছে যে 1i প্লাস 2j প্লাস 4k, ঠিক আছে। আর বি ভেক্টর ধর নিলাম আমরা 4i মাইনাস 3j প্লাস 5k, ওকে। তাহলে এখন a প্লাস বি ভেক্টর কি হবে? a ভেক্টর প্লাস বি ভেক্টর হবে i এর সবগুলোর সাথে শুধু i এর সবগুলো যোগ হবে, যে সবগুলোর সাথে যে সবগুলো যোগ হবে, k এর সবগুলোর সাথে k এর সব যোগ হবে,
ঠিক আছে, আর আই জে কে এগুলো বসে যাবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে 1+4, 1+4 এখানে আই, তারপর হচ্ছে এখানে অবশ্যই প্লাস চিহ্ন হবে, প্লাস ভিতরে কি হচ্ছে, এটা ভিতরে হিসাব, +2 সাথে -3 যোগ হবে, তাই তো, +2 সাথে -3 যোগ হবে, তাহলে ব্যাপারটা হবে 2 প্লাস -3 জে, ওকে। তারপর হবে যে প্লাস 4 প্লাস 5 কে। তো এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, তো এটার মান আসে কত, এটার মান আসে 5i, আর এখানে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আর -3 +2 থেকে বড়, তাহলে -1, তাহলে এখন এই প্লাসটাও কি হয়ে যাবে, এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে তখন, ঠিক আছে, মাইনাস তখন কত হবে, মাইনাস হবে 1j, তারপর হবে +9k, ঠিক আছে। এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে ভেক্টরের যোগ বলতে কি বোঝাচ্ছে, ভেক্টর যোগ বলতে বোঝাচ্ছে মানে, আমি যদি প্রিভিয়াস পেজ থেকে এটা কপি করে আনি তাহলে ব্যাপারটা সুন্দর হবে। আচ্ছা থাক, তাহলে আমরা একটা ফর্মুলা দরকার, ফর্মুলাটা হচ্ছে, যদি a ভেক্টর এটা হয়ে থাকে axi প্লাস ayj প্লাস azk, আর b ভেক্টর যদি এটা হয়ে থাকে bxi প্লাস byj প্লাস bzk, তাহলে আমরা ভেক্টর যোগ বলতে পারি a ভেক্টর প্লাস b ভেক্টর হবে ax প্লাস bx i প্লাস ay প্লাস by j প্লাস az প্লাস bz, ঠিক আছে, কে ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলাটা আমি বক্স করে দিচ্ছি, মানে ভেক্টর যোগ আশা করি কেমনে করতে হয় আমরা বুঝে গেছি। তাহলে আমরা একটু বক্স করে দিই, ওকে। তাহলে ভেক্টর যোগ কেমনে হয় সেটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ। তবে কিছু ব্যাপার হচ্ছে ফিল করতে হবে, ঠিক আছে, ফিল না করলে আমরা আসলে ভুলে যাই। ধর, আচ্ছা, আমরা ভেক্টর যোগ করতেছি, এককের একক ভেক্টর গুলাকে কিন্তু শুধু শুধু কেন এককের একক ভেক্টর গুলোর সাথে যোগ করতেছি, যেমন বি এর এককের একক ভেক্টরের সাথে এ এর এককের একক ভেক্টরের যোগ করছি, ঠিক আছে, একক ভেক্টর সহগকে, ঠিক আছে। এ দ্বারা কি বোঝাচ্ছে, ধর আমি শুধু এককেরটা দিয়ে বুঝে দিচ্ছি, বাকিটা তোরা বুঝে যাবে অলরেডি। এ দ্বারা বোঝাচ্ছে এককের দিকে এক একক কাজ করতেছে, তাই তো, ধর এক একক কাজ করতেছে। এখন আমি যদি বিটাকে যোগ করে দিই, বি ভেক্টরটাকে যোগ করে দিই, বি কাজ করছে কত, এককের দিকে 4 একক না, তাহলে আরো 4 একক যুক্ত হবে না, 1 2 3 4, কিন্তু এই 4 কোথায় যুক্ত হবে, অনলি এক ছকের সাথে যুক্ত হবে না, কারণ এক ছকের দিকে বি আবার কাজ করছে কত, 4 একক, ঠিক আছে, এক ছকের দিকে বি আবার করছে 4 একক। তাহলে এখন আমি দুইটা যোগ করতেছি, তাহলে এ করে রাখছে এক একক কাজ করছে এক ছকের দিকে, বি আবার করছে 4 একক, কোন দিকে করছে, এক ছকের দিকে, তাহলে এক ছকের দিকে যে কাজগুলো করছে এগুলো টোটাল যোগ হবে না। আবার ঠিক ওয়াই ক্ষেত্রে ওয়াই গুলো যোগ হবে, ঠিক সেম ভাবে। হুম, নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে, এই যে আমি ওয়াই এগুলো ফিল করাচ্ছি জাস্ট, ঠিক আছে, ওয়াই অক্ষের দিকে এই ভেক্টরের কাজ হচ্ছে 2 একক, ধর এটা ওয়াই ভেক্টর, ঠিক আছে, ওয়াই ভেক্টরের দিকে মানে ওয়াই অক্ষের দিকে এই ভেক্টর কাজ করছে 2 একক, 1 2 কথার কথা, কিন্তু বি আবার কাজ করছে -3 একক, -3 একক মানে কি উল্টা দিক থেকে একটু তো গেছে, একটু যাওয়ার পর আবার 1 2 3 নিচে নেমে গেছে, ঠিক আছে, বি কাজ করছে। এখন দুইটা যোগ করলে কি হবে, ওভারঅল যোগফল কি, ওভারঅল যোগফল অবশ্যই এটা হবে না, প্রথমে 2 একক কাজ করছে, 2 একক কাজ করে আবার নিচে নেমে এখানে আসছে, তো রেজাল্ট তো এটা হবে, ঠিক না। তো ওভারঅল যোগ হবে, তার মানে ওয়াই অক্ষের গুলোর সাথে ওয়াই অক্ষের গুলো যোগ হবে, জেড অক্ষের সাথে জেড অক্ষের গুলো যোগ হবে, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের গুলো যোগ হবে। আশা করি বুঝাতে পারছি আমি ব্যাপারটা, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর আমরা তাহলে নেক্সট টপিক অগ্রসর হই। তাহলে আমরা এখন, আচ্ছা, একটা এমসিকিউ সলভ করি, এটা কত ক্লাসের এমসিকিউ তোদের মনে আছে কিনা দেখি আমি। ধর একটা ত্রিভুজ, ঠিক আছে, তো ত্রিভুজটা এখন কথা হচ্ছে, পয়েন্টের নাম দিদি, ধর এ
বি সি, প্রথমে এ থেকে বি এর দিকে গেল, বি থেকে আবার সি এর দিকে গেল। তো এই জিনিসটা সেম কথা না, এ থেকে সি এর দিকে যাওয়া, এ থেকে সি এর দিকে যাওয়া সেম। তো এটার যোগফল কি হবে? হ্যাঁ, তো আমরা এটা বলতে পারি যে মানে ত্রিভুজ সূত্রতে আমরা কি বলছি, আমরা ত্রিভুজ সূত্রতে বলছি যে একটা ভেক্টর ধর এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, সরি একটা মানুষ ধর এই বিন্দু থেকে যাত্রা করে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে আবার এ তে আসছে, সি থেকে আবার এ তে আসছে, এ থেকে সি তে যায় না, কিন্তু চিহ্নটা কিসেতে আবার এ থেকে সি এর দিকে না। তাহলে এটা এই ত্রিভুজ সূত্রে আমরা এটা কিভাবে প্রকাশ করতাম, আমরা প্রকাশ করতাম আর এটা জানতাম যে যদি কোনো কারণে এ থেকে বিতে যেত, বি থেকে সি তে যেত, আবার সি থেকে এর দিকে যেত, তাহলে ওভারঅল সরণ ও শূন্য হইতো, জিরো হয়ে যেত ভেক্টরের ক্ষেত্রে, তাই না? কারণ যেখান থেকে যাত্রা শুরু করছে আবার সেখানে ফিরে আসছে, এক্ষেত্রে ভেক্টর যোগ কত হবে, লব্ধি কত, শূন্য হবে। তাহলে আমরা দেখি এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস প্লাস সি এ ভেক্টর হলে এটা শূন্য হইতো, তাই না? শূন্য হইতো, কিন্তু আমাদেরকে ভেক্টরটা কিভাবে দেওয়া আছে, এ থেকে সি এর দিকে না, সি থেকে এর দিকে দেওয়া আছে, অবশ্যই না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সি থেকে এর দিকে কেমনে নিব? হ্যাঁ, আমরা কি করব, আমরা হচ্ছে যে জাস্ট যেহেতু চিহ্নটা ইয়াতে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, কিন্তু আমরা শূন্য কখন পাবো, এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে আবার এতে গেলে, সি থেকে এতে গেলে হচ্ছে আমরা শূন্য পাবো, ঠিক না? এ থেকে সি এর দিকে না। তখন এটা আমরা গত ক্লাসে কি শিখে আসছি, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, এটাকে লিখতে হয় মাইনাস সি এ ভেক্টর, ঠিক আছে? মাইনাস সি এ ভেক্টর ইজ ইকুয়াল জিরো। তাহলে ওভারঅল আমরা এটা বলতে পারি যে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সি এ না বলে আমরা এটাকে উল্টে দিতে হবে, যেহেতু মাইনাস করে দিছি, মাইনাস করে দিলে এটা কি হবে, মাইনাস এসি হবে, ঠিক আছে? মাইনাস এসি ইজ ইকুয়াল এসি ভেক্টর, ঠিক আছে? তাহলে ওভারঅল কি দাঁড়াল, এ থেকে বি তে, যে বি থেকে সি তে যাওয়া যে কথা, এ থেকে সি তে যাওয়া ঠিক সেম কথা, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি, এগুলো গত ক্লাসে দেখাই দিয়ে আসছিলাম আমি। সি এ কে উল্টাইতে, আমি যদি কোনো কারণে সি এ ভেক্টরকে উল্টাই, উল্টাইতে গেলে কি হবে, এসি হবে না? এসি হলে এটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? যেহেতু উল্টাই দিছি, উল্টাই দিছি বলতে কি এ থেকে সি এর দিকে নিয়ে গেছি, ঠিক আছে? ওকে, তাহলে এটা গত ক্লাসের পড়াটা সামান্য একটু রিমাইন্ড করে আসলাম, রিমাইন্ডার দিলাম। তাহলে আমরা এখন নেক্সট টপিক অগ্রসর হই। তাহলে আমাদের এখন কথা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ভেক্টর যোগ শিখলাম আমরা, তাই তো? এখন আমরা হচ্ছে যে একটা ম্যাথ করব, ম্যাথের প্রশ্নটা আমি নিয়ে আসি, দ্বারা ভিডিওটা পজ করে। আচ্ছা, আমি আমি প্রশ্নটা নিয়ে আসছি যাতে সময় কম যায়, তাহলে এটা আমরা সলিউশন করি, কেমন? আচ্ছা, আমরা আমরা যা শিখবো তাই তুই একটা সলিউশন করে বলবো সাথে সাথে, যাতে আমাদের ব্যাপারগুলো ফুল ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট। তারপর হচ্ছে আমরা এক নাগারে এক দুইটা ক্লাস রাখবো শুধু ম্যাথ করার জন্য, যে টপিকগুলো পড়ে আসছি, ঠিক আছে? তাহলে আমরা আপাতত যেহেতু ভেক্টর যোগ শিখছি, যোগ শিখছি, একক ভেক্টর শিখছি, তাই আমরা এর টপিকগুলো নিয়ে তুই একটা অঙ্ক করে ফেলে, যাতে আমাদের কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ভেক্টর হচ্ছে এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কোনটি বের করতে বলছে। আচ্ছা, প্রথম লব্ধি ভেক্টরটা বের করি। লব্ধি ভেক্টরটা হবে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর মানে আমরা কি জানি, লব্ধি যেহেতু বের করতে বলছে, লব্ধি মানে হচ্ছে যোগ, তাই না? আমরা সেটা জানি। তাহলে লব্ধি ভেক্টর কি হবে, আমরা যদি লিখি 2i প্লাস 4j মাইনাস 5k, সাথে আমরা কি যোগ করব, আমরা যোগ করব বি ভেক্টর, বি ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা এখন লব্ধি ভেক্টর বের করি, এখানে i এর পাশে কিছু নাই, তার মানে কি আছে, 1 আছে, ঠিক না? এখানে i এর সাথে কি আছে, 2 আছে, তার মানে 2 আর 1 যোগ করলে 3i প্লাস 4 আর 2 যোগ করলে 6j মাইনাস মাইনাস 5 এর সাথে প্লাস 3 যোগ করলে কত হয়, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, আর প্লাসে মাইনাসে মাইনাস হলে কি হবে, 5 থেকে 3 বাদ গেলে 2, আর 5 এর চিহ্ন বড় 3 এর থেকে, তার মানে এখানে মাইনাস কত হবে, মাইনাস 2k, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, আমাদেরকে বলছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো। আচ্ছা, সাপোজ ধর এই ভেক্টরটাকে আমি এভাবে লিখতেছি, ঠিক আছে? আমি যদি লিখি যে প্রথম তার রেখা আঁকি, এটার উপর ধর আমি এই ভেক্টরটা লিখলাম, এই যে হলুদ কালারটা হচ্ছে এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা হচ্ছে হলুদ কালারটা, আমি এক লাইনে প্রকাশ করতেছি আর হলুদ কালারটা।
এখন সমান্তরাল, এর সমান্তরাল ভেক্টর কি হইতে পারে? এর সমান্তরাল ভেক্টর হইতে পারে, এর সমান্তরাল ভেক্টর হইতে পারে সমান্তরাল একক ভেক্টর। তো ধর এই ভেক্টরটার মান ধর একটু পর্যন্ত না, একটু পর্যন্ত, তাই তো? তো একটু পর্যন্ত হলে ওরা একক ভেক্টর এগুলো হবে আর কি, এই যেগুলো একক ভেক্টর, কয়েকটা একক ভেক্টর দিলাম, এগুলো হচ্ছে একক ভেক্টর। এখন একক ভেক্টর সমান্তরাল, একক ভেক্টর সমান্তরাল মানে কি? এই ভেক্টরের সাথে হলুদ কালার ভেক্টরটার সাথে এটা একটা সমান্তরাল চিহ্ন, এটা একটা সমান্তরাল একক ভেক্টর, এগুলো সবগুলো সমান্তরাল একক ভেক্টর না এইটুকু পর্যন্ত। কিন্তু এর উপর যদি আমরা আরেকটা সবুজ কালার আঁকি, এটাও কিন্তু সমান্তরাল একক ভেক্টরই হয়। তার মানে সমান্তরাল একক ভেক্টর বলতে বোঝাচ্ছে ওই ভেক্টরটার একক ভেক্টরের মান কত, এই ভেক্টরটা একক ভেক্টর কি হবে এটাই বের করতে বলছে। সমান্তরাল কথা দেখে যে প্রশ্ন ঘুরাই দিছে এমন কিছু না, সমান্তরাল বলতে বোঝাচ্ছে এই যে এই ভেক্টরটা আছে না, এই ভেক্টরটা হলুদ কালার ভেক্টরটা মানে হলুদ কালার ভেক্টর মানে তো এটা, এই ভেক্টর একক ভেক্টর এগুলা, তো যে একক ভেক্টর বের করতে বলছে, যেকোনো একটা একক ভেক্টর, ঠিক আছে? যেকোনো একটা একক ভেক্টর মানে কি সবগুলো মান তো সেমই হবে, এক, ঠিক না? তো এখন কথা হচ্ছে যে এই একক ভেক্টর বের করতে হচ্ছে। এখন সমান্তরাল বলতে আমরা শুধু বুঝি যে যেমন আমি যদি বলি, আমরা আমরা ভাবি যে এই লাইনের সাথে এটা সমান্তরাল আছে, এই লাইনের সাথে আবার এটা এগুলো সমান্তরাল আছে, কিন্তু এই লাইনের উপর যদি কোনো লাইন আঁকি ফেলি, ধর এই লাইনের উপর আরেকটা লাইন আঁকি ফেলছি, এই হলুদ কালারটা কিন্তু সবুজ কালার এটার সাথেই কি বলতাম, এই যে এই হলুদ কালার ফ্যাক্টরটা কিন্তু ফ্যাক্টর বলতেছে, হলুদ কালার লাইনটাও কিন্তু সবুজ কালার লাইনের সাথে সমান্তরালেই আছে। তার মানে সমান্তরাল একক ভেক্টর বলতে বোঝাচ্ছে ওর একক ভেক্টরটা বের কর, এটাই। ঠিক আছে, আশা করি এই জায়গায় কখনো আর মানে কখনো কনফিউজ হবো না, সবকিছু ফিল করে করে করলে মনে থাকবে ব্যাপারটা, বেসিক জিনিসটা ক্লিয়ার হবে। আমরা নর্মালি একক ভেক্টর কি এগুলো সূত্র করে ফেলি, মুখস্থ করে ফেলি যে সমান্তরাল একক ভেক্টর মানে একক ভেক্টরই, ঠিক আছে? কিন্তু সমান্তরাল একক ভেক্টর কেন আসলে একক ভেক্টর, হ্যাঁ, এটা আমরা জানি না, এটা বুঝিয়ে দিলাম। তো এটার একক ভেক্টর কি হবে আমরা কি জানি, এটার একক ভেক্টর হবে, একক ভেক্টর হবে এই ভেক্টরটা লিখে ফেলবো ভেক্টর ফরম্যাটে, ভেক্টর ফরম্যাটে, আর এই ভেক্টরের মান দিয়ে ভাগ করব। এই ভেক্টরের মান মান কেমনে বের করতে, একটা ভেক্টরের মান 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, ঠিক আছে? তাহলে কত হয়, তাহলে 3 3 9, 6 6 36, 36 আর কত ইয়াতে কত, আর এখানে 2 2 4 মাইনাস তো কোনো এফেক্ট ফেলবে না কারণ স্কয়ার এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 49 আছে, 49 কে রুট করলে কত আসে, 49 কে রুট করলে 7 আসে, ঠিক আছে? তাহলে একক ভেক্টরটা হবে 2k ডিভাইড বাই 7। তো এখন আনসার এতটুকু রেখে দিতে পারি বা একটু ভেঙে লিখলে 3/7 i প্লাস 6/7 j মাইনাস 2/7 k। আচ্ছা দেখ তো, আমি এখানে সবসময় মাঝে মাঝে টুপি দিচ্ছি, মাঝে মাঝে টুপি দিচ্ছি না, তাই তো? আসলে একক ভেক্টর গুলোর উপর টুপি দিলেও চলে না দিলেও চলে, কারণ এগুলো সবাই জানে যে x অক্ষের দিকে একক ভেক্টর i, y অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে j, আর k z অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে k। তো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের আরেকটা ম্যাথ দিছে, আরেকটা ম্যাথ দিছে বলছে এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে। এখন বলছে যে এটা বের করো, মডুলাস যেহেতু দিয়েছে, মডুলাস চিহ্ন যেহেতু আছে, তার মানে লব্ধি ভেক্টরের মান বের করতে বলছে। তা আমরা প্রথমে লব্ধি ভেক্টরটা বের করে ফেলি, প্রথমে লব্ধি ভেক্টরটা বের করে ফেলি, ঠিক আছে? প্রথমে আমি ডাইরেক্ট করে ফেলতেছি, ঠিক আছে? এত কথা লিখতেছি না কারণ ভিডিও লেন্দি করে লাভ নেই। হ্যাঁ, আমি ডাইরেক্ট যোগ করে ফেলতেছি, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3i, ঠিক আছে? প্লাস 4 এর সাথে 2 যোগ করলে 6j, 6j, আর 5 এর সাথে 3 যোগ করলে কত হয়, -5 এর সাথে 3, হ্যাঁ একটু আগে দেখে আসছি কত, প্লাসে মাইনাসে মাইনাস, আর বড়টার চিহ্ন যেহেতু 5, 5 মাইনাস যেহেতু বড়টার চিহ্ন, তাহলে বড়টার চিহ্ন বসবে, তাহলে 2k, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার মান বের করতে বলছে। তো মান বের করতে গেলে আমরা তো প্রথমে কি হবে, সরি এখানে একটা জিনিস বলেছে, প্রথমে চিহ্ন দিব না কারণ আমরা তো এখন জাস্ট লব্ধি ভেক্টরটা বের করছি, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যে মান বের করব। এখন মান কেন বের করব, মান হচ্ছে যে আমরা একটা ভেক্টরের মান কিভাবে বের করে এটা আমরা শিখে আসছি, রুট ওভার 3 স্কয়ার, এটা তারপর হচ্ছে প্লাস 6 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ঠিক আছে? প্লাস মাইনাস 2 স্কয়ার, ওকে? এটা একটু আগে দেখে আসি, এটার মান আসে 7, এটার মান কত আসে, এটার মান আসে 7, তাহলে এটাই আমাদের আনসার। আশা করি বুঝে দেওয়া আছে আমি, ওকে? এখন আমরা বিয়োগ জিনিসটা শিখবো, ঠিক আছে? আমি এখানে যদি একটা প্রশ্ন আরো অ্যাড করে দিই, এখানে আমি একটা প্রশ্ন আরো অ্যাড করে দিই, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করো, ঠিক আছে? তাহলে
এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে যে আমরা এ মাইনাস বি ভেক্টর এটা বিয়োগ হবে, আমি কি বলছিলাম শুধু বি ভেক্টরটাকে নেগেটিভ করে দিতে হবে, ঠিক আছে, আর কিছুই না। আমরা আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মানে বি ভেক্টর নেগেটিভ, তাকে মানে নেগেটিভ বি ভেক্টরটার সাথে যদি এ ভেক্টর যোগ করে দিই, এটাই হচ্ছে যে এ মাইনাস বি ভেক্টর বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন বলি, একটা কথা সবসময় মনে রাখবি, বি প্লাস এ আর এ প্লাস বি ভেক্টরের ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে, কিন্তু এ মাইনাস বি আর বি মাইনাস এ এটা কখনো সমান হবে না, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, তাহলে এখন কি হবে, এ ভেক্টর আমরা কি জানি, এ ভেক্টরের মানগুলো লিখে ফেলি আমরা, 2i প্লাস 4j, আচ্ছা তাহলে মানগুলো লিখে ফেললাম, মাইনাস 5k প্লাস প্লাস আমরা বি ভেক্টরটাকে নেগেটিভ করে বলবো, ঠিক আছে। বি ভেক্টরটাকে নেগেটিভ কেন করব, নেগেটিভ করলে আমরা কি করব, এটাকে মাইনাস সাইন দ্বারা গুণ করব, ঠিক আছে। বি ভেক্টরকে যদি মাইনাস সাইন দ্বারা গুণ করি তাহলে কি হবে, মাইনাস আই হয়ে যাবে আর মাইনাস 2j হয়ে যাবে, ঠিক না, এটাও মাইনাস 3k হয়ে যাবে, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা জাস্ট যোগ করব, যে যে আমরা ভেক্টর যোগ করতাম তেমনি। এখন একটা জিনিস খেয়াল করো, 2 প্লাস মাইনাস 1, ঠিক আছে, 2 প্লাস মাইনাস 1 মানে কি, 2 প্লাস মাইনাস 1 মানে এটা না, যে যদি লিখি 2 প্লাস মাইনাস 1, তো এটা তো আলটিমেটলি এটাই বোঝাচ্ছে যে 2 মাইনাস 1, 2 প্লাস মাইনাস 1, এখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 মাইনাস 1 বোঝাচ্ছে, ঠিক না। তাহলে এটা ওভারঅল আমরা এভাবে লিখতে পারি, এটার সাথে আই প্লাস, এখানে অবশ্যই প্লাস হবে, ঠিক যেমন যোগ করতাম ঠিক তেমনই, প্লাস 4 প্লাস মাইনাস 2, ঠিক না, যে আর এখানে কি হবে, আবার প্লাস হবে, আর হবে যে এখানে -5 প্লাস -3k, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো, এখন এটার রেজাল্ট কি হবে, এটার রেজাল্ট একদম ইজি, হ্যাঁ, 2 থেকে এক বাদ গেলে কত, 1, তার মানে শুধু আই হবে, আই প্লাস এখানে কত হবে, 4 থেকে 2 গেলে 2, 2j, ঠিক আছে। আর এটা যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এটার আগে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ হবে, 5 আর 3 যোগ করলে 8, কিন্তু চিহ্ন বসবে মাইনাসের, এগুলো তো বাচ্চাদের জিনিস, ঠিক আছে, -8k, তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগফলের আনসার, ঠিক আছে, বুঝাতে পারছি আশা করি, হ্যাঁ, আনসার আনসার। তো ওভারঅল এটাই বুঝাইলাম, আমি একটু ভেঙে করছি, হ্যাঁ, এত ভেঙে করতে হয় না, ঠিক আছে। এবার প্লাস প্লাস আবার এখানে এই যে থার্ড ব্র্যাকেটের আসার প্রশ্ন ওঠে না, মোট কথা এই ভেক্টর দিকে যা থাকবে, মানে এ ভেক্টর এক্স অক্ষের সাথে যেটা থাকবে, আয়সক যেটা হবে সেটা বি ভেক্টর আয়সক যেটা হবে এ মাইনাস বি হবে, এর আয়সক মাইনাস বি এর আয়সক, এ মাইনাস বি এর ক্ষেত্রে আবার কি হবে, জে এর আয়সক মাইনাস বি এর জে এর আয়সক, আবার এর কে এর কে এর শক মাইনাস বি এর কে এর শক, এটাই, ঠিক আছে। ঠিক যেমন যোগ করতাম এবার বিয়োগও করবো, জাস্ট এটা বুঝাই, এটা বোঝাবার ট্রাই করছি যে ভেক্টর বিয়োগ হয় না, অ্যাকচুয়ালি ভেক্টর বিয়োগ বলতে কি বোঝায়, বি ভেক্টরটাকে ধর এ মাইনাস বি লিখছি, তো তাহলে বি ভেক্টরটার নেগেটিভ ভেক্টর সাথে এ ভেক্টর যোগ করে দিব, ঠিক আছে, ওটাই আসলে ভেক্টর বিয়োগ বুঝায়। তাহলে বুঝাইতে পারছি আশা করি, কিন্তু ওভারঅল জিনিসটা সেমই, ঠিক আছে, যে এ ভেক্টরের আয়ের সহগের সাথে বি ভেক্টরের আয়ের সহগ বিয়োগ যাবে, এ ভেক্টরের জি এর সহগের সাথে বি ভেক্টরের জি এর সহগ বিয়োগ যাবে, এ ভেক্টরের কে এর সহগের সাথে বি ভেক্টরের কে এর সহগ বিয়োগ যাবে, ঠিক যেমন যোগের ক্ষেত্রে এ ভেক্টরের আয়ের সহগের সাথে বি ভেক্টরের আয়ের সহগ যোগ হতো, এ ভেক্টর জি এর সহগের সাথে বি ভেক্টরের জি এর সহগ যোগ হতো, এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটা সামারি লিখতে পারি, ঠিক আছে, আমরা একটা সামারি লিখি, সামারিটা কি হবে, সামারিটা হচ্ছে যে যোগের জন্য বা বিয়োগের জন্য ফ্যাক্টর গুলো সমজাতীয় হওয়া লাগবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা সামারি লিখতে হবে এখানে, ঠিক আছে, যোগের জন্য বা বিয়োগের জন্য, ঠিক আছে,
বিয়োগের জন্য ভেক্টরগুলো সমজাতীয় হতে হবে, ঠিক আছে। বিয়োগের জন্য ভেক্টরগুলো সমজাতীয় হতে হবে, ঠিক আছে। মানে বল ভেক্টরের সাথে শুধু বল ভেক্টরের যোগ বিয়োগ হবে, ঠিক আছে। সমজাতীয় মানে কি, এগুলো বুঝাই দিয়ে আসছি। সাথে শুধু বল ভেক্টরের, শুধু আরেকটা বল ভেক্টরের, আরেকটা বল ভেক্টরের যোগ বিয়োগ গুণ করা যাবে, সরি যোগ বিয়োগ করা যাবে, গুণের কথা ভুলেও বলা যাবে না, ঠিক আছে। তার মানে যোগ বিয়োগ করার জন্য দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে, ঠিক আছে। মানে আমরা সরণ প্লাস, ধর সরণ একটা ভেক্টর, সরণ প্লাস সরণ হবে, ঠিক আছে। কিন্তু প্লাস সরণ প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস দিয়ে বুঝিয়ে দিই, সরণ প্লাস মাইনাস সরণ হবে, কিন্তু সরণ প্লাস মাইনাস বল কখনো হবে না, কারণ সরণ আরেকটা ভেক্টর, বল আরেকটা ভেক্টর, এটা সমজাতীয় না, ঠিক আছে। আচ্ছা, আর ভেক্টর ভেক্টর সাথে ভেক্টরের সাথে কোন স্কেলার রাশি, স্কেলার রাশি মানে কি, যার শুধু মান আছে, কোনো দিক নাই, ঠিক আছে। কোন স্কেলার রাশির যোগ বিয়োগ হবে না, কোন স্কেলার রাশির যোগ বিয়োগ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি ভেক্টর গুণে। ভেক্টর গুণ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ভেক্টর গুণ, প্রথম কথা হচ্ছে ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করা পসিবল, ঠিক আছে। আমি দুইটা ভাগ আঁকি, ভেক্টরকে ভেক্টরকে স্কেলার দ্বারা গুণন করা পসিবল, স্কেলার দ্বারা গুণন পসিবল, ভেক্টরকে স্কেলার দ্বারা গুণন পসিবল, ঠিক আছে। স্কেলার দ্বারা গুণ পসিবল বলতে ভাই কি বুঝাইছো, একটু বুঝাই বলো। ধর এ একটা ভেক্টর I প্লাস জে প্লাস 3k, এটা একটা এ ভেক্টর, ঠিক আছে। এখন আমি যদি স্কেলার মানে কি, স্কেলার মানে হচ্ছে যে কোনো একটা মান, হ্যাঁ, কোনো দিক নেই কিছু নেই, জাস্ট একটা মান। ধর 5a, আমরা চাইলে 5a করতে পারবো, 5a। তার মানে একটু আগে কি পড়ে আসছি, একটু আগে পড়ে আসছি যে ভেক্টরের সাথে কোনো স্কেলার রাশির, সরি, কোনো স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ বা সরি যোগ বিয়োগ হবে না, কিন্তু ভেক্টর সাথে একটা স্কেলার রাশি গুণ করা পসিবল। গুণ করা পসিবল কেমন, গুণ করা পসিবল যেমন 5a, এটা ডাইরেক্ট কি হয়ে যাবে, 5i হয়ে যাবে, প্লাস 5j হয়ে যাবে, প্লাস 15k হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে। কিন্তু স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি কখনো যোগ বিয়োগ পসিবল না, কিন্তু স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ পসিবল, ঠিক আছে। এটাই বুঝে দিলাম, ওকে। এখন হচ্ছে যে আমরা, তার মানে একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশি গুণ করতে পারবো। এখন দুইটা ভেক্টর রাশি কিভাবে গুণ করব, ঠিক আছে। দুইটা ভেক্টর রাশি মানে ভেক্টরকে ভেক্টর দ্বারা কিভাবে গুণ করব, এটা আমাদের এখন শিখে লাগবে। ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণন, ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণন, ঠিক আছে। এটা কেমনে পসিবল, এটা ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণন, এটা দুই ভাবে হয়ে থাকে। কয়ভাবে হয়ে থাকে, দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে যে ক্রস গুণফল। আমরা আজকে ক্লাসে শুধু ডট গুণফল নিয়ে পড়ালেখা করব, নেক্সট লেকচার হচ্ছে আমরা ক্রস গুণন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে ক্লাস শুধু ডট গুণন নিয়ে আলোচনা, সেই জন্য ক্রস গুণন নিয়ে আমি ওভাবে আলোচনা করব না আজকের লেকচারে, শুধু একটা ধারণা দিয়ে দিব, প্রাথমিক ধারণা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, ডট গুণন ক্রস গুণন। ডট গুণন মানে কি, মানে ধর ভেক্টর 1 এর সাথে ভেক্টর 2 গুণ করলাম, আর গুণফল কত আসছে, গুণফল আসছে একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, হ্যাঁ, এটাকে বলা হয় ডট গুণন। এখানে কখনো ডট গুণনের ক্ষেত্রে কখনো আমরা এইভাবে গুণ চিহ্নটা এভাবে দেখাতে পারবো না, গুণ চিহ্নটা কিভাবে দেখাতে হবে, একটা ডট আকারে, একটা ডট আকারে দেখাতে হবে, ঠিক আছে, ডট আকারে। সেজন্য এটাকে বলে ডট গুণন,
এটা ক্রস, এটা রাইট, ঠিক আছে। এটা হচ্ছে ডট আকারে দেখাতে হয়। মানে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে যদি একটা স্কেলার রাশি বের হয়, গুণফল যদি স্কেলার রাশি হয় তার মানে বুঝবো এটা ডট গুণন, ঠিক আছে। তার মানে ডট গুণন করলে দুইটা ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি বের হয়। আর ক্রস গুণন হচ্ছে যে দুটো ভেক্টর রাশি যখন গুণ করব ভেক্টর রাশি বের হবে, ঠিক আছে। যেমন ভেক্টর 1 আর ভেক্টর 2 গুণ করলে, আর ক্রস গুণনের চিহ্ন কিন্তু এটাই, ক্রস চিহ্ন, ঠিক আছে। কি হবে, আরেকটা ভেক্টর রাশি বের হবে, ঠিক আছে। ভেক্টর রাশি হবে গুণফল, ভেক্টর রাশি হবে গুণফল, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক ধারণা। আচ্ছা, নোট, এখানে একটা নোট করে রাখতে হবে গুণফলের ক্ষেত্রে। নোট, সমজাতীয় হবে, সব দুইটা ভেক্টর সমজাতীয় না হলেও ওদের গুণন সম্ভব, ঠিক আছে। আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে কি দেখছি, অবশ্যই সমজাতীয় হওয়া লাগে, কিন্তু গুণ করার ক্ষেত্রে দুইটা ভেক্টর সমজাতীয় হওয়া লাগে না, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি দুটি ভেক্টর সমজাতীয় না হলেও গুণন সম্ভব, গুণ করা সম্ভব, ঠিক আছে। তাহলে বুঝাতে পারছি আশা করি। আর আজকে আমাদের ক্লাসে যেহেতু ডট গুণফল নিয়ে, তো ডট গুণ নিয়ে হচ্ছে আজকে আমাদের বেশি একটু ডিটেলস স্টাডি করতে হবে। তো প্রথমে শুরু করে ফেলি ডট গুণন। হ্যাঁ, ডট গুণনের সংজ্ঞাটা একটু এখন বইয়ের ভাষায় দিই। ডট গুণনের সংজ্ঞা যেহেতু সব নোট করে দিচ্ছি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে সেই গুণফলকে ডট গুণন বলে, ঠিক আছে। দুটি দুটি ভেক্টর রাশির গুণন যদি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি, গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, যদি একটি স্কেলার রাশি হয়, স্কেলার রাশি হয়, স্কেলার রাশি হয় তবে সেই গুণনকে ডট গুণন বলে, ঠিক আছে। তবে সেই গুণনকে, তবে সেই গুণনকে ডট গুণন বলে, ডট গুণন বলে, ঠিক আছে। আচ্ছা, ডট গুণনের ফর্মুলাটা কি হবে, ডট গুণনের ফর্মুলাটা হবে, ধর এ একটা ভেক্টর, এর সাথে বি একটা ভেক্টর, এটার সাথে আমরা ডট গুণফল করতেছি, দুইটা ভেক্টর ডট গুণ করতেছি। তাহলে ফর্মুলা হচ্ছে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু cos থিটা। এখানে থিটা জিনিসটা কি, থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আমি যদি বলি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ধর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর এই থিটার cos, cos ফলটাকে মানে এই থিটাকে আমরা cos করব, cos থিটা ইনটু এ ভেক্টর মান ইনটু বি ভেক্টর মান, এটা হচ্ছে ডট গুণনের মান। হ্যাঁ, আর এখানে কোনো দিক আসবে না, এখানে কোনো দিক আসবে না, কেন, এটা কারণ ডট গুণফল করলে স্কেলার রাশি পাই, দেখতে এখানে দিক আসার কি কোনো সুযোগ আছে, আমরা এই ভেক্টরটাকে আমরা মানে প্রকাশ করে বলছি না, মানে মানে নিয়ে গেলে এটা তো আর কোনো আইজিকে থাকবে না। হ্যাঁ, ঠিক যেমন বি ভেক্টরটা কোনো আইজিকে থাকবে না, আবার cos থিটা তো কোনো দিক থাকে না, এখানে এটা তো কোণের মান, ঠিক আছে, কোণটাকে cos করাটাই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দুইটা ভেক্টর যদি এভাবে কোণ তৈরি না করে বা কোন একটা বিন্দুতে মিলিত না অবস্থায় থাকে, কারণ একটা বিন্দুতে অবশ্যই মিলিত অবস্থায় থাকতে হবে, বিন্দুতে মিলিত অবস্থায় থাকলে না তবে না আমরা কোনটা পাবো, তাই না। এই যে বিন্দুতে মিলিত আছে বলে তো আমরা এই কোনটা পাইছি, যদি বিন্দুতে মিলিত না থাকে তাহলে আমরা গুণ করবো কেমনে, ঠিক আছে। আর তখন তো কোণও তৈরি হবে না, আমরা কষ্ট করতে পারবো না, তাই না। আমি বলি ধর এদিকে একটা বি ভেক্টর আছে, এদিকে একটা বি ভেক্টর আছে, এদিকে একটা এ ভেক্টর আছে, আমাদের কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। প্রশ্ন বলেও দিছে যে বি ভেক্টর আর এ ভেক্টর কোনো পয়েন্টে মিলিত অবস্থায় নেই, কিন্তু আমরা গুণ করার ক্ষেত্রে আমরা ধরেই নিব বি ভেক্টরটা এ ভেক্টরের সাথে মিলিত অবস্থায় আছে, ঠিক আছে, কোন একটা বিন্দুতে মিলিত অবস্থায় আছে। হ্যাঁ, আমরা ধরেই নিব, তখন আমরা অটোমেটিক একটা কোণ পেয়ে যাব, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি, আমরা ধরে নিব, আমরা নিজেরা জোর করে বানাই দিব না তুই মিলিত অবস্থায় আসুস, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা, ডট গুণনের ফর্মুলা। তো আমি যদি ফর্মুলাগুলো একটু বক্স করে দিই তাহলে ব্যাপারগুলো আমাদের চোখে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডট গুণের ফর্মুলা পাইছি। এখন কিছু বৈশিষ্ট্য লিখতে হবে, কিছু বৈশিষ্ট্য আমি যদি লিখি, কিছু বৈশিষ্ট্য, এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট।
বৈশিষ্ট্য ধর a ভেক্টর ডট গুণন b ভেক্টর ইজ ইকুয়াল কি হবে দেখি বলতো, b ভেক্টর ডট গুণন a ভেক্টর। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে আমি যদি a কে আগে লিখে তারপর b কে পরে লিখে গুণ করে ডট গুণফল করি, আবার যদি b কে পরে লিখে বা a কে আগে লিখে সরি b কে আগে লিখে a কে পরে লিখে ডট গুণ করে, এই দুটো মান সমানই আসবে। এক্ষেত্রে যোগ বিয়োগের মতো মানে এত কি বলতাম, a কে আগে লিখতে হবে b কে পরে লিখতে হবে, বা যেটা আসলে মানে a যদি আগে থাকে a কে আগে লিখতে হবে এমন না। যোগের ক্ষেত্রে অবশ্য a প্লাস b যা কথা b প্লাস এও ঠিক তাই কথাই বুঝায়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আবার এটা ভিন্ন হয়ে যায়। ঠিক আছে, তো এই যে গুণের ক্ষেত্রে দেখ a ডট b যা কথা b ডট a ও তা কথা হবে। ঠিক আছে, গুণফল দুটো সেমই আসবে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনাকে বলা হয় বিনিময়। এই ধরনের ঘটনা কি বলা হয়, বিনিময় বিধি। তার মানে ভেক্টর গুণন বিনিময় বিধি বিধি মেনে চলে, এটা আমরা কি লিখতে পারি, বিনিময় বিধি মেনে চলে, বিনিময় বিধি বা বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, বিনিময় বিধি মেনে চলে। তারপরে চায় ধর a ভেক্টর ডট গুণন b প্লাস c ভেক্টর। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায়, এটা যে কথা এটাও ঠিক সেম কথাই হবে। ঠিক আছে, a ডট b ভেক্টর প্লাস a ডট c ভেক্টর, এটাও সেম হবে। ঠিক আছে, এই যে এটা যা কথা এটাও ঠিক সেম কথাই হবে। এই ধরনের জিনিসটাকে বলা হয় বা এই ধরনের ঘটনাটাকে বলা হয় বন্টন সূত্র। তার মানে ভেক্টর গুণন ডট গুণন বন্টন সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। বুঝতে পারছি আশা করি। ওকে, আচ্ছা, এই ডট গুণনফলটাকে বা ডট গুণনের প্রক্রিয়াটাকে আমরা একটু জ্যামিতিক উপায়ে প্রকাশ করি। ঠিক আছে, জ্যামিতিক উপায়ে প্রকাশ করলে আমরা একটা জিনিস দেখতে পারবো। ঠিক আছে, জ্যামিতিক ব্যাখ্যা, আমরা যদি এটাকে জ্যামিতিক ব্যাখ্যা দিই তাহলে আমাদের চোখে একটা জিনিস পড়বে। আমি চিত্রটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাকে আবার আঁকা লাগতেছে না। ওকে, আচ্ছা, আমরা উপাংশ পড়ছিলাম না গত ক্লাসে, আমরা উপাংশ পড়ছিলাম। উপাংশ বলতে কি বুঝাই, উপাংশ বলতে বোঝায় যে আমরা যদি a ভেক্টরের দিকে b এর উপাংশ বের করতে চাই, a ভেক্টরের দিকে b এর উপাংশ বের করতে চাই, আমরা কি করি, b এর শেষ বিন্দুর সাথে b এর শেষ বিন্দু যেখানে আছে, এই যে b এর শেষ বিন্দু এটার থেকে আমরা a ভেক্টরের উপর একটা লম্ব টানি, তাই তো, a ভেক্টরের উপর একটা লম্ব টানলাম। এখন লম্ব টানার পর আমরা কি করি, আমরা করি যে, আর এটা তো থিটা, এটা মাত্র থিটা, তাহলে a ভেক্টরের দিকে b এর উপাংশ হচ্ছে যে, a ভেক্টরের দিকে b এর উপাংশ হবে b cos থিটা। আমরা এটা গত ক্লাসে বলছিলাম যে যার যার উপাংশ তার cos। ঠিক আছে, a ভেক্টরের দিকে b এর উপাংশ হবে b cos থিটা। ঠিক আছে, এখন আমরা যদি একটু সূত্রটা পড়ে আসি, ডট গুণনের সূত্রটা পড়ে আসি, এ দেখ, আচ্ছা আমি এটা কপি করে, আচ্ছা কপি করার দরকার নেই, ডাইরেক্ট লিখে ফেলি। হ্যাঁ, আমরা ডট গুণনের সূত্র কি বলছি, আমরা ডট গুণনের সূত্র বলছি a ডট b ভেক্টর ইজ ইকুয়াল a b cos থিটা, তাই তো, a b cos থিটা। এখন দেখতো b cos থিটা, b cos থিটা বলতে বোঝাচ্ছে না, এটা দ্বারা বোঝাচ্ছে না যে a এর দিকে b এর উপাংশ, a এর দিকে b এর উপাংশ, এর দিকে b এর উপাংশ। এ বি জাস্ট এগুলো একটা নাম। ঠিক আছে, এমন না যে সবসময় বি এর দিকে বি এর উপাংশটা বি হবে। ঠিক আছে, আমরা এই ভেক্টরটাকে এখানে লিখতে পারতাম, বি ভেক্টরটাকে এখানে লিখতে পারতাম, তখন হয়তো কি বি এর দিকে এ এর উপাংশ হইতো আর কি, সেম জিনিস। ঠিক আছে, আমরা জাস্ট এগুলোর নাম। আচ্ছা, এর দিকে বি এর উপাংশ। ওকে, এখন তার মানে আমরা জ্যামিতিক ব্যাখ্যা আকারে ডট গুণটাকে এভাবে লিখতে পারি না, এ ডট বি বলতে বোঝায়, এ ডট বি বলতে বোঝাচ্ছে এ এর সাথে এ এর সাথে এর সাথে আমরা এ এর দিক বরাবর বি এর উপাংশের গুণফল, মানে এ ভেক্টরের সাথে এর সাথে আমরা এ এর দিকে বি ভেক্টরের উপাংশের গুণফলটাকে আমরা ডট গুণন বলতেছি।
আর এর দিকে বি এর উপাংশ মানে বি cos থিটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এর সাথে এর দিকে বি ভেক্টরের উপাংশকে বি ভেক্টরের উপাংশের গুণফল গুণফল এটা আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে, কারণ আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাই পড়লাম। এখন আমরা আর কি কি করা যায় দেখি। হ্যাঁ, দুটি ভেক্টরের এখন ডট গুণফলটা আমরা বিভিন্নভাবে প্রয়োগ করব। ডট গুণফলটা কত 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 জায়গায় প্রয়োগ করা যায় আমরা একটু দেখি, ঠিক আছে। ডট গুণফলের প্রয়োগ, ডট গুণফলের প্রয়োগ, ডট গুণফলের প্রয়োগটা কেমনে করব, মানে কত কিভাবে কিভাবে প্রয়োগ করা যায় ডট গুণফল। একটা ফর্মুলা তো শিখে ফেলছি, এখন ফর্মুলাটা কিভাবে কিভাবে প্রয়োগ করা যায় দেখি, ঠিক আছে। যেমন ডট গুণফলের প্রয়োগ আমরা প্রথম যে কন্ডিশনে করতে পারি সেটা হচ্ছে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে। যদি কোনো কারণে আমাদেরকে প্রশ্নে বলে যে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তখন আমরা ডট গুণফলের প্রয়োগটা ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে ডট গুণফল ইউজ করে আমরা দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ বের করে করতে পারবো। মানে এক নাম্বার হচ্ছে আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি ডট গুণফলের টেকনিকটা, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, ঠিক আছে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, ঠিক আছে। ওকে, যেমন আমরা কি জানি, আমরা জানি যে a ডট b ইজ ইকুয়াল ab cos থিটা, তাই না? এটা আমরা জানি। তো এখন আমরা ধর a ভেক্টরের মান, তোর কথা কথা প্রশ্নে দিয়েছে a ভেক্টরের মান শুধু 2y আর b ভেক্টরের মান 3j মাইনাস 2k, ঠিক আছে। আচ্ছা, তাহলে a ডট b কি হবে, a ডট b কি হবে, ঠিক আছে। দেখ, a ভেক্টরের কোনো j k নাই, আবার b ভেক্টরের কোনো i নাই, তার মানে গুণ তো হবে না, ঠিক আছে। গুণ না হলে এটার গুণফল 0 হবে, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর ফরম্যাটে কিভাবে ডট গুণ করতে হয় এটা আমরা একটু পর দেখবো। আচ্ছা, এটা 0 হবে জাস্ট এটা এই কারণে বুঝিয়ে দিলাম, কারণ এটা আমাদের বেসিক ক্লিয়ার থাকার জন্য যে শুধু i এর সাথে i এর সহগের কি হবে, গুণ হবে, যের সাথে যে সহগের গুণ হবে। কারণ এখন a ভেক্টর যেহেতু j k নেই, আবার b ভেক্টর i নেই, আমরা কেউ আর সাথে গুণ দিতে পারতেছেন, তার মানে গুণফল 0 হবে, ঠিক আছে। তো এটা আসলে এই টপিকের পড়া না, আমি ভুলে প্রশ্নটা এখানে লিখে ফেলছি, সরি, আবার বুঝাই ফেলছি আপনার সাথে। আচ্ছা, তাহলে একটা এমসিকিউতে আমাদের প্রায় প্রশ্ন আসে, এটা আমরা ভুলে ফেলি, ঠিক আছে। আই ভেক্টর সাথে মানে এক্স অক্ষের একটা একক ভেক্টর সাথে এক্স অক্ষের আরেকটা একক ভেক্টরের ডট গুণফল কি হবে, ঠিক আছে। এটা ডট গুণফল কি হবে, এটা ডট গুণফলের মান হবে কত দেখি বলতো। আই এর মান তো 1, ওই আই এর মানও 1, ঠিক আছে। কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0, কারণ দুইটাই এক্স অক্ষের বরাবরই কাজ করতেছে, দুইটা ভেক্টর একক ভেক্টরই, তাহলে cos 0। এখন আমরা কি জানি 1 ইনটু 1 ইনটু cos 0 মান কত 1, তাহলে 1 আসবে। ঠিক সেম ভাবে j ডট j এর ক্ষেত্রে মান কি আসবে, 1 আসবে। ঠিক সেম ভাবে k ডট k এর মানও 1 আসবে, ঠিক আছে। কিন্তু যদি i ডট j হয়, তাহলে এটার মান আসবে 0। কেন 0 দেখি, ভিডিওটা পজ করে একটু ভাবতে থাক। i ডট j কেন 0 হবে, কারণ হচ্ছে i ভেক্টর কাজ করতেছে x অক্ষের দিকে, j ভেক্টর কাজ করতেছে y অক্ষের দিকে, আর প্রতিটা অক্ষ এক অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাই তো। এখন i ভেক্টরের মান 1, j ভেক্টরের মানও 1, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন cos 90 এর মান তো 0, তাহলে 1 ক্রস 1 ক্রস 0 হয়ে গেলে আলটিমেটলি এটা রেজাল্ট 0 হয়ে যাবে। ঠিক সেম ভাবে j ডট k এর মানও 0, কারণ k হচ্ছে ষাট অক্ষের বরাবর একক ভেক্টর আর j হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর, আর ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 0 হয়ে গেলে ওভারঅল পুরো গুণফলটা 0 হয়ে যাবে। ঠিক সেম ভাবে k ডট i তো সেম 0, ঠিক আছে। এটা হচ্ছে এমসিকিউ তে আসে।
আমাদের এখনো দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে পারবো ডট গুণফলের মাধ্যমে, এটা এখনো বের করিনি আমরা। আমরা এখন এখন দেখবো আমরা। ধর ধর এই একটা ভেক্টর দিয়ে দিছে, এই ভেক্টর হচ্ছে যে 2y, ঠিক আছে, এবং বি ভেক্টর হচ্ছে যে, এখন হচ্ছে আমরা এটা বের করবো। বি ভেক্টর হচ্ছে যে ধর 3j মাইনাস 2k, ঠিক আছে। বলে এখন আমাদেরকে প্রশ্ন করছে যে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো, এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো, বের করো, ঠিক আছে। তাই এখন আমরা কেমনে বের করবো, আমরা কি জানি, আমরা জানি যখন আমাদেরকে বলবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে, তখন আমরা ডট গুণফলের সাহায্য নিব, ঠিক আছে, ডট গুণফলের প্রয়োগ করব। এখন তাহলে ডট গুণফল চোখ বন্ধ করে প্রয়োগ করে দিই। প্রথমে ডট গুণফল প্রয়োগ করা বলতে কি বোঝাচ্ছে, ডট গুণফল প্রয়োগ করা বলতে বোঝাচ্ছে ডট গুণফলের সূত্রটা লিখে দিলি, ঠিক আছে। আমরা কি জানি, এ আর বি ভেক্টর ডট গুণফল সমান এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান কত, cos থিটা, ঠিক আছে। এখন আমাদেরকে থিটার মানটা বের করতে হবে, তাই তো। তার মানে আমরা ইজিলি বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল এ ভেক্টর আর বি ভেক্টর ডিভাইড বাই এ বি, তাই না। আমরা এটা বলতে পারি কিনা, এ বি বলতে দ্বারা কি বোঝাচ্ছে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান, ঠিক আছে। তাহলে আমরা এই পাশে সবগুলো মান আগে বের করে রাখি। এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হবে, লেখাটা পিছিয়ে গেছে, এ ভেক্টরের মান কি হবে, এ ভেক্টরের মান হবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, কারণ জে কে তে কিছু নাই, ঠিক আছে। তাহলে কি হবে 4, তার মানে ওভারঅল মান 2। বি ভেক্টরের মান কি হবে, বি ভেক্টরের মান হবে রুট ওভার 0 স্কয়ার, কারণ একসাথে কিছু নাই, প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, ঠিক আছে। মাইনাস 2 স্কয়ার বলতে প্লাস 2 স্কয়ার সেম কথা, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, ঠিক আছে। 3 3 9 আর 4 4 13, তার মানে রুট 13, তাই না। তার মানে আমরা সুতরাং এই বির মান হচ্ছে যে রুট 13 ইন্টু 2 বার 2 রুট 13, ঠিক আছে। এখন cos থিটা সমান আমরা কি লিখবো, cos থিটা সমান, তার মানে আমরা নিচের মানটা পেয়ে গেছি 2 রুট 13, ঠিক আছে। ওকে, মান দিয়ে গুণফলটা পেয়ে গেছি, কিন্তু ভেক্টর ফরম্যাটে ডট গুণটা কেমন হবে, ভেক্টর ফরম্যাটে ডট গুণন বলতে এ ডট বি বলতে বোঝাচ্ছে 2y, আর তো কিছু নাই, তাহলে 2y ডট ডট কত 3j মাইনাস 2k। একটু আগে কি বুঝাইলাম, ভেক্টর ফরম্যাটে সেটা যোগ হোক বিয়োগ হোক আর গুণ হোক, ঠিক আছে। ভেক্টর ফরম্যাটে যখন যোগ বিয়োগ গুণ করব তখন আয়ের সহগের সাথে অনলি আয়ের সহগের গুণ হবে, ঠিক আছে। গুণের ক্ষেত্রে আয়ের সহগের গুণ হবে, যোগের ক্ষেত্রে শুধু আয়ের সহগের সাথে আয়ের সহগের যোগ হবে। এখানে আয় আছে কিন্তু এখানে আবার আয় নেই, আবার এখানে জে কে আছে এখানে আবার জে কে নেই, তার মানে কেউ কার সাথে গুণিতে পারতেছে না। তাহলে একটু আগে দেখা শীটের মান কত, শূন্য, 0 ডিভাইড বাই 2 রুট 13, তার মানে 0 কে কোনো সংখ্যাতে ভাগ করলে এটা 0ই আসে, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি cos থিটা সমান 0, ঠিক আছে। এখন আমরা থিটার মান কিন্তু এখনো পাই নাই, ঠিক আছে। এখন আমরা কি জানছি, এখন আমরা জানছি cos থিটা সমান 0, ঠিক আছে। সুতরাং থিটা সমান cos, এটা এখানে গিয়ে ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 0, আর cos ইনভার্স 0 ক্যালকুলেটর মারলে এটা থিটার মান কত আসে, থিটার মান 90 ডিগ্রি আসে। তার মানে আমরা বেড়ে গেছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে ডট গুণফলের প্রয়োগ একটা শিখে ফেলছি আমরা, ঠিক আছে। আরো প্রয়োগ শিখি, তারপর আমরা কিভাবে কিভাবে আরো ডট গুণফল প্রয়োগ করতে পারি। 2 নাম্বার হচ্ছে আমরা আরো প্রয়োগ করতে পারি বিভিন্ন অক্ষের সাথে কোণ নির্ণয় করার ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, বিভিন্ন অক্ষের সাথে কোণ নির্ণয় করার ক্ষেত্রে বিভিন্ন অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বললে তখন আমরা ডট গুণফল প্রয়োগ করতে পারি, ঠিক আছে। কোণ নির্ণয় করতে বললে, তো বিভিন্ন অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বললে আমরা কিভাবে প্রয়োগ করব, দেখি ব্যাপারটা একটু। আমি একটা প্রশ্ন সলভ করে দিয়ে সাথে সাথে এটা প্রয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। ধর আমাদেরকে প্রশ্নটা করছে পি একটা ভেক্টর দিয়ে দিছে যার মান দিয়ে দিছে রুট ওভার 3 i মাইনাস জে,
ঠিক আছে, হলে পি এর সাথে এক্স ওয়াই সেট অক্ষের কৌণিক ব্যবধান কত বা কোণ নির্ণয় করো। ঠিক আছে, পি এর সাথে পি এর সাথে এক্স ওয়াই সেট অক্ষের কৌণিক ব্যবধান কত, এক্স ওয়াই আর সেট অক্ষের কৌণিক ব্যবধান কত, সেট অক্ষের কৌণিক ব্যবধান কত। ঠিক আছে, আচ্ছা, মানে এটা তো একটা পি ভেক্টর, এই পি ভেক্টরটা এক্স ওয়াই সেট, ঠিক আছে, এক্স এর সাথে কত গুণ আছে, ওয়াই এর সাথে কত গুণ আছে, আবার সেট এর সাথে কত গুণ আছে সেটা বের করতে বলছে। ঠিক আছে, এটা কেমনে বের করবো আমরা, এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, বা শর্টকাট ফর্মুলা করার আগে আমরা একটু লং কাটে শিখে আসি। লং কাটে শিখে আসলে আমরা শর্টকাট ফর্মুলাটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা এক্স অক্ষের সাথে বের করি। ঠিক আছে, আমরা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে পি ভেক্টরটাই, সেটা আমরা আগে বের করে ফেলি, তারপর ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে কিভাবে বের করবো এটা ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে, আগে এক্স অক্ষের সাথে কিভাবে আছে এটা বের করার সময় আমরা শর্টকাট ফর্মুলাটা পেয়ে যাবো। ঠিক আছে, আমরা ধরে নিব, আমরা ধরে নিব, ধরে নিই, ধরে নিব এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে কিউ ভেক্টর কাজ করতেছে। ঠিক আছে, এক্স অক্ষের দিকে কিউ ভেক্টর কাজ করতেছে। এখন পি আর কিউর মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারলে তো আমরা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা আমরা বের করে ফেলতে পারতেছি, তাই না? একটু বুদ্ধি, একটু চালাক না হলে দুনিয়াটা এখন খুব কঠিন। ঠিক আছে, আমরা কি করবো, আমরা এক লক্ষ বরাবর একটা ভেক্টর ধরে নিব, ধরলাম কিউ ভেক্টর ধরে নিব। এখন পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করার একটু আগে শিখে আসলাম, ঠিক না? তাহলে এক অক্ষের দিকে কিউ ভেক্টর ধরে নিই, কিউ ধরে নিব, এক অক্ষের দিকে কিউ ভেক্টর আছে। ঠিক আছে, আর কিউ ভেক্টরের তো একটা মান দিতে হবে, মান এক দিয়ে দিই। ঠিক আছে, এক এক দিয়ে দিই, ধর যেহেতু এক অক্ষের সাথে কাজ করতেছে, তাহলে মানে কিউ ভেক্টরটা যেহেতু এক অক্ষের উপর আছে, অনলি অনলি এক অক্ষের উপর আছে, তাহলে কিউ ভেক্টর ইজ ইকুয়াল আমরা আই ধরতে পারি, তাই তো? আমরা আই ধরতে পারি, মানে এক অক্ষের দিকে শুধু একটা এককের মান দিছি। এই যে এটা এক অক্ষ, এটা অক্ষ, এটা চার অক্ষ হলে এক অক্ষের দিকে শুধু এক একক, মানে এই যে এক এককের মান দিছি। ঠিক আছে, এখন এই ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ আছে এটা বের করে বলতে পারলে তো আসলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে, এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে এটা বের হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এখন মধ্যবর্তী কোণ বের করার নিয়ম কি শিখছি, মধ্যবর্তী কোণ বের করার নিয়ম শিখছি, পি ডট কিউ ইজ ইকুয়াল, আমরা জানি পি কিউ কস থিটা, তাই তো? এখান থেকে কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান আমরা জানি পি ডট কিউ ডিভাইড বাই পি কিউ। ঠিক আছে, এখন আমরা কি বলতে পারি, এখন আমরা বলতে পারি পি ডট কিউর মান কত হবে, পি ভেক্টর মান কত দিয়ে দিছে, পি ভেক্টর মান হচ্ছে √3i - j। ঠিক আছে, আর কিউ ভেক্টর হচ্ছে অনলি আই, তাহলে ভেক্টর ফরম্যাটে গুণটা কি, ডট গুণনটা কেমন হবে, ভেক্টর ফরম্যাটে ডট গুণন হবে, অনলি আই সহগের সাথে আই সহগের গুণ হবে। ঠিক আছে, তাহলে অনলি আই সহগের সাথে আই সহগের গুণ হলে কত হবে, √3 × 1, তার মানে √3 হবে। ঠিক আছে, আর এখানে তো জে আছে কিন্তু এখানে জে নাই, কিউতে কোনো জে নাই, তার মানে জে জায়গায় শূন্য হবে। ঠিক আছে, তার মানে এটার মান হবে শুধু √3 ডিভাইড বাই, আর পি কিউর মান কত হবে, হ্যাঁ পি ভেক্টরের মান কত, পি ভেক্টর মান হচ্ছে √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাই তো? আমি যদি এখানে পি ভেক্টরের মান লিখি, পি ভেক্টরের মান হবে কত, পি ভেক্টরের মান হবে, পি ভেক্টরের মান হবে কি বলে, পি ভেক্টরের মান কি হবে দেখি বল, √3 স্কয়ার প্লাস -1 স্কয়ার। ঠিক আছে, এটার উপরে কিন্তু রুট আছে এখনো, আমি ওখানে জায়গা নাই দেখি এখানে লিখছি, তাহলে √2 প্লাস, আচ্ছা তাহলে কি হবে 3 প্লাস 1, তার মানে √4, তার মানে কত 2। আর কিউ ভেক্টরের মান কত হবে, কিউ ভেক্টরের মান হবে √1 স্কয়ার, তাই তো? তার মানে 1, তার মানে নিচে হবে 4 × 1 মানে 4 × 1। ওকে, তারপর আমরা যদি নেক্সট পেজে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে, আচ্ছা এখানে সরি 4 × 1 কেন হবে, এটার মান তো 2। ঠিক আছে, এটার তো মান তো 2, তার মানে √3/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেজে লিখতে পারি যে cos θ is equal √3/2। এখান থেকে আমরা ইজিলি থিটার মান বের করতে পারি, থিটা সমান হবে cos ইনভার্স √3/2, আর cos ইনভার্স √3/2 হলে কত আসে 30 ডিগ্রি, তার মানে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তো এটার এখন আমরা শর্টকাট ফর্মুলা বের করব। ঠিক আছে, এটার এখন আমরা কি বের করব, শর্টকাট ফর্মুলা বের করব। একটু চালাক না হলে দুনিয়াটা এখন খুব কঠিন, 30 ডিগ্রি বেড়েছে। আচ্ছা, এখন আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো।
আমাদের আলটিমেট ফরম্যাটটা কেমন আসে, cos ইনভার্স √3/2, তাই তো? এখন একটা জিনিস চিন্তা করতো, √3 বলতে কি বোঝাচ্ছিল? √3 বলতে বোঝাচ্ছে না যে যে ভেক্টরটার সাথে আমরা x অক্ষ y অক্ষের z অক্ষের কৌণিক ব্যবধান বের করতেছি বা কোণ বের করতেছি, ওই ভেক্টরটার আয়সক, তার মানে আয়সক √3। আর আয়সক কেন আসছে এখানে, কারণ আমরা x অক্ষের সাথে বের করতেছি, তাই না? তার মানে x অক্ষের সাথে বের করলে অবশ্যই আয়সকটা নিব, উপরে নিব cos ইনভার্স √3 নিব, আর নিচে কি নিব, নিচে আমরা কি নিছিলাম, নিচে ওভারঅল 2 আসছে, তাই তো? 2 2 বলতে কি বোঝাচ্ছে? 2 বলতে কি বোঝাচ্ছে না যে পি ভেক্টরের মান 2 আসছিল না? তার মানে আমরা ওভারঅল একটা ফরম্যাট দাঁড় করাতে পারতেছি, আমরা x অক্ষের সাথে যদি কত কোণে আছে ভেক্টরটা এটা বের করতে চাই, তাহলে ওই ভেক্টরটার আয়সক নিব ডিভাইড বাই ওই ভেক্টরটার মান নিব। তার ঠিক সেম ভাবে আমাদেরকে যদি বলে যে পি ভেক্টরটা ওয়াই এর সাথে কত কোণে আছে, তার মানে আমরা কি নিব, যে এসক নিব, পি ভেক্টরটা যে এসক উপরে নিব আর নিচে নিব পি ভেক্টরটার মান, আর এখানে cos ইনভার্স লাগাই দিব, তাহলে থিটা চলে আসতেছে। তার মানে আমরা ওভারঅল একটা সামারি মানে শর্টকাট ফর্মুলা বের করতেই পারি। শর্টকাট, এটা হবে শর্টকাট, ঠিক আছে? তাহলে শর্টকাটটা আমরা কি লিখতে পারি? শর্টকাটটা আমরা লিখতে পারি, ধর এই একটা ভেক্টর, আমরা একটা ফর্মুলা দাঁড় করাই বলতেছি, একটা ভেক্টর xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে? এই একটা ভেক্টর, এই ভেক্টরটা x অক্ষের সাথে ধর আলফা কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে? x y z অক্ষের সাথে, z অক্ষের সাথে সাথে আচ্ছা x y z অক্ষের সাথে আমরা ধরি সাথে এই ভেক্টরটি হয়ে গেল, সাথে এই ভেক্টর যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? গামা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এখন আলফা বিটা গামার মান সরাসরি কেমনে বের করবো, তাই তো? তাহলে cos আলফা সমান হবে, তখন cos আলফা সমান হবে, আমরা লিখতে পারবো cos আলফা সমান ইজ ইকুয়াল, যেহেতু x অক্ষের দিকে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে x অক্ষের দিকে এই ভেক্টরের আয়সক নিতে হবে, x ডিভাইড বাই আর ওই ভেক্টরের মান, এই ভেক্টরটার মান, তখন কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক সেম ভাবে আমরা cos বিটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, উপরে যে এসক নিতে হবে, এই ভেক্টরটা যে এসক নিব y, আর রুট ওভার ঠিক সেম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? আমরা যদি cos গামা নিই, মানে গামা মানে কি, গামা মানে হচ্ছে যে z অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করতে, তাহলে এখানে কি হবে z ডিভাইড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা হচ্ছে, আমি যদি লিখে দিই, এটা এই পাশে লিখে দিই, পৃষ্ঠা নষ্ট করলে লাভ নেই, বক্স করে দিই। আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মুখস্থ, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল 1। তার মানে এই ফর্মুলাটা কখন ইউজ করবো, ধরো আমাদেরকে আলফা বলে দিছে, বিটা বলে দিছে, চ্যাটকের সাথে কত ডিগ্রি কোণ আছে এটা বের করতে বলছে, তো যে কোনো দুইটা জানলে আমরা যে আরেকটার মান ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আর এগুলো তো শর্টকাট ফর্মুলা, আমি সব শিখিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখন কোথায় যাব, নেক্সট টপিক কি হইতে পারে? তার মানে ডট গুণফলের প্রয়োগ দুইটা প্রয়োগ শিখছি, ঠিক আছে? আমরা যদি একটু রিভিউ করে আসি, এক নম্বর প্রয়োগ শিখছি আমরা যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। তারপর হচ্ছে 2 নম্বর প্রয়োগ শিখছি যে বিভিন্ন অক্ষের সাথে ভেক্টরটা কি কোণ নির্ণয়, মানে বিভিন্ন অক্ষের সাথে ভেক্টরটা কত ডিগ্রি কোণে আছে এটা বের করতে পারবো, এক্স এর সাথে কত, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, এটা বের করতে পারবো ডট গুণফলের সাহায্যে। তারপর আরেকটা প্রয়োগ আমরা, সবথেকে ইম্পর্টেন্ট প্রয়োগ এটা, যেটা নিয়ে ম্যাথ বেশি আসে, ঠিক আছে? সেটা হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব কিনা যাচাই করতে পারবো, ঠিক আছে? ভেক্টর দুটি
পরস্পর লম্ব কিনা যাচাই করতে পারবো। ঠিক আছে, লম্ব কিনা যাচাই করতে পারবো। এখন ভাই কেমনে পারবো সেটাও দেখাই দিচ্ছি। ধর কোনো কারণে, ধর যদি এটা দিয়ে লিখি এ আর বি ভেক্টরের ডট গুণফলের মান শূন্য আসে, মানে এ বি cos থিটা ইজ ইকুয়াল 0 আসে, তার মানে আমরা বুঝবো ভেক্টর দুটি পরস্পর লম্ব। ভেক্টর দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি এ ভেক্টরের মান কখনো 0 হবে না, কখনো 0 হবে না। আর বি ভেক্টরের মানও কখনো 0 হবে না, কারণ 0 হয়ে গেলে এটা নাল ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গুণফল ডট গুণফল কখন 0 হইতে পারবে? ঠিক আছে, এ ভেক্টরের মানও কখনো 0 হবে না, বি ভেক্টরের মানও কখনো 0 হবে না। তাহলে ফুল ওভারঅল মানটা 0 তখনই আসতে পারবে যখন cos থিটার মান 0 হবে। আর cos থিটার মান কখন 0 হয়? যখন থিটার মান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এখন থিটা সমান কত? cos ইনভার্স 0। cos ইনভার্স 0 হলে এটা কত হয়? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কি? একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর পরস্পর লম্ব। ঠিক আছে, 90 ডিগ্রি, যেমন এটা একটা ভেক্টর হলে এটা আরেকটা ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত আসতেছে? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই যে তার মানে 90 ডিগ্রি হলে পরস্পর লম্ব আকারে আছে। বুঝতে পারছি কিনা? তার মানে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয়, তার মানে আমরা অটোমেটিক ধরে নিব যে, ধরে নিব বলতে কি আমরা অটোমেটিক জেনে যাব যে ভেক্টর দুইটা পরস্পর লম্ব আকারে আছে। ঠিক আছে, এই ব্যাপারে একটা ম্যাথ সলভ করলে আশা করি ফুল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমরা যদি এখন একটা ম্যাথ সলভ করে ফেলি, এটা সলিউশন করেই ফেলি, তাহলে আমাদের কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওকে, এটা সলিউশন কেমনে করবো? আমাদের এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, বলছে যে হলে এ এর মানে এ এর কোন মানের জন্য এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। আমি বলি এ ভেক্টরের মধ্যে একটা এ মান দিয়েছে, যে এর সব কিন্তু এ দিছে। এখন আমরা জানি না যে এর মানটা কতটুক, আমাদের কাছে এর মান কতটুক হলে এদের এরা পরস্পর লম্ব হবে। এখন পরস্পর লম্ব হলে আমরা কি কি প্রয়োগ করবো? আমরা ডট গুণফল প্রয়োগ করবো, তাই তো? ডট গুণফল যদি আমরা প্রয়োগ করি তাহলে ইজিলি আমরা বের করে ফেলবো লম্ব হওয়া সত্য কি। আমরা লিখি লম্ব হওয়া সত্য, লম্ব হওয়া সত্য, লম্ব হওয়া সত্য এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণফল শূন্য হইতে হবে। এখন আমরা কি জানি, এ ডট বি ভেক্টর বলতে বোঝাই এ বি cos থিটা, মানে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান ইনটু cos থিটা, তাই তো ইজ ইকুয়াল 0 হবে, তাই না? তাহলে ইজ ইকুয়াল 0 কখন হবে? তাহলে এখন আমরা যদি কি বের করি, আচ্ছা যেহেতু আমাদেরকে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, ভেক্টর ফরম্যাটে, ঠিক আছে, ভেক্টর ফরম্যাটে ডট গুণফল আমি শিখে নেই, সরি ভাই, একটু পর আমি নোট করে দিচ্ছি ব্যাপারটা। ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, তো ভেক্টর ফরম্যাটে এ ভেক্টর কিভাবে দেওয়া আছে? 2y, ঠিক আছে, প্লাস এ জে প্লাস, সরি মাইনাস কে দেওয়া আছে, মাইনাস কে, এটার সাথে ডট গুণফল করবো বি ভেক্টর কত দেওয়া আছে? 4i মাইনাস 2j মাইনাস 2k, ঠিক আছে, ইজ ইকুয়াল 0। তাহলে আয়ের সাথে আয়ের সবের সাথে আয়ের গুণ হবে 2 ইন্টু 4 প্লাস, তারপর a ইন্টু মাইনাস 2 প্লাস, তারপর কত হবে? মাইনাস 1 ইন্টু মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 1 ইন্টু মাইনাস 2। ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবি, ডট গুণফল করে ফেলার পর আই জে কে এখানে আবার আই লিখে দিস না, এখানে আবার জে লিখে দিস না, এখানে আবার কে লিখে দিস না। হ্যাঁ, যোগ বিয়োগের ক্ষেত্রে আই জে কে লিখতে হয়। ঠিক আছে, আয়ের সবের সাথে আয়ের সহগের গুণ করার পর, যোগ করার পর বা বিয়োগ করার পর কি লিখতে হয়, মানে আয়ের সহগের সাথে আয়ের সহগের কি যোগ বিয়োগ করার পর আবার এখানে আই লিখে দিতে হয়, জে লিখে দিতে, কে লিখে দিতে হয়। মানে এক্স অক্ষের দিকে এত, ওয়াই অক্ষের দিকে এত, জেড অক্ষের দিকে এত। কিন্তু আমরা ডট গুণফল বলতে কি বুঝছিলাম? আমরা ডট গুণফল বলতে এটা বলছিলাম না যে, এটা বলছিলাম না যে ডট গুণফল হচ্ছে গুণ করার পর এটা স্কেলার রাশি আসে। স্কেলার রাশি মানে কি, কোনো দিক নেই। তো এটা আই লিখে দিলে তখন এমনই যেত এক্স অক্ষের থেকে এত একক কাজ করতেছে, ওয়াই অক্ষের থেকে এত একক কাজ করতেছে গুণফল, আর জেড অক্ষের দিকে গুণফলটা এত একক কাজ করতেছে। কিন্তু এখন তো কোনো দিক থাকবে না, কারণ ডট গুণফলে কোনো দিক নেই, তাহলে আই জে কে এটা লেখা যাবে না। ঠিক আছে, তাহলে এটার মান কত আসে? 4 দুগুণে 8 প্লাস, যেহেতু মাইনাস 2 হয়ে যাবে, তার প্লাস মাইনাসে কত? মাইনাস 2 হয়ে যাবে। এখানে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2, ঠিক আছে, ইজ ইকুয়াল 0।
তাহলে 8 মাইনাস 2a প্লাস 2, তাহলে এটা কত হয় 8 আর 2 যোগ করলে 10 হয়, ঠিক আছে। তাহলে মাইনাস 2a ইজ ইকুয়াল কত হয় মাইনাস 10 হবে, সুতরাং a ইজ ইকুয়াল কত হবে, a ইজ ইকুয়াল 5 হবে। তাহলে a এর মান 5 হলে পরস্পর লম্ব হবে, তাহলে এটাই आंसर আমাদের, ঠিক আছে। তাহলে আমি এখন একটা জিনিস নোট করে দিই, ভেক্টর ফরম্যাটের ডট গুণন, ঠিক আছে, ভেক্টর ফরম্যাটে ডট গুণন, ভেক্টর ফরম্যাটে ডট গুণন। ধর আমাদের একটা a ভেক্টর দিয়ে দিছে, a ভেক্টর হচ্ছে যে ax i প্লাস ay j প্লাস az k, আর b ভেক্টর দিয়ে দিছে কত bx i প্লাস by j প্লাস bz k, ঠিক আছে। তাহলে a ডট b কি হবে, a ডট b হবে ax bx প্লাস ay by প্লাস az bz, ভেক্টর ফরম্যাটে ডট গুণনটা এইভাবে লিখতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে ইম্পর্টেন্ট লাইন যে কোনো i j k থাকবে না, কোনো i j k থাকবে না গুণফলে, থাকবে না গুণফলে, ঠিক আছে, থাকবে না গুণফলে। ওকে, কেন থাকবে না গুণফলে, কারণ ডট গুণফল স্কেলার রাশি, কারণ ডট গুণফল স্কেলার রাশি, এর কোনো দিক নেই, ডট গুণফল হচ্ছে স্কেলার রাশি, মানে কোনো দিক থাকবে না, মানে কোনো দিক থাকবে না, ঠিক আছে, মানে কোনো দিক থাকবে না, বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা ডট গুণফল আসলে দুইটা ফরম্যাট, দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে যে a আর b ভেক্টর যদি দেওয়া থাকে আমরা ab মানে a ভেক্টর মান বের করে আর b ভেক্টর মান করে এটার সাথে মধ্যবর্তী কোণ cos থিটা করে দিতে পারি, আর এটার মান কেমনে বের করব, এটার মান হচ্ছে যে এভাবে, ঠিক আছে, এটার মান মানে ভেক্টর ফরম্যাটে তখন ডট গুণফল কেমনে বের করব এভাবে, আর আরেকটা উপায় আছে এভাবে, ঠিক আছে। তো আমাদের দুইটাই কাজে লাগবে খুব গভীরভাবে। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু নতুন একটা ফর্মুলা, তো এটা আমরা বক্স করে দিই, বক্স করে দিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে আশা করি কনসেপ্টগুলো। তারপর হচ্ছে যে তার মানে আমরা 3 নাম্বার প্রয়োগটাও শিখে ফেললাম, যে 3 নাম্বার প্রয়োগ কি ছিল, 3 নাম্বার প্রয়োগ ছিল যে 3 নাম্বার প্রয়োগ কি ছিল, 3 নাম্বার প্রয়োগ ছিল যে ভেক্টর দুইটা যে পরস্পর লম্ব কিনা তাও যাচাই করতে পারবো ডট গুণফলের মাধ্যমে। তো ডট গুণফলের মাধ্যমে আরো কি কি করা যায় দেখি আমরা, দুটি যে কোনো ভেক্টরের দিকে উপাংশের অভিক্ষেপ নির্ণয় করতে পারবো। 4 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বার হচ্ছে যে কোনো ভেক্টরের দিকে উপাংশ বা অভিক্ষেপ নির্ণয় করতে পারবো, যে কোনো ভেক্টরের দিকে উপাংশ ও অভিক্ষেপ নির্ণয় করতে পারবো, উপাংশ আর অভিক্ষেপ নির্ণয় করতে পারবো। উপাংশ আর অভিক্ষেপের মধ্যে পার্থক্য আছে, সামান্য একটু পার্থক্য আছে, এগুলো আমরা দেখবো, অভিক্ষেপ নির্ণয় করতে পারবো। হুম, যদি আমি এখন একটা প্রশ্ন দিই, প্রশ্নটা দ্বারা আমি নিয়ে আসি, তাহলে ভিডিওটা লেন্থি হবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে বি ভেক্টর দিয়ে দিচ্ছে, এই বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ বের করতে বলছে আমাদেরকে। তো লম্ব অভিক্ষেপ বের করে এটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ, আমরা কি জানতাম, 4 উপাংশ আর 4 লম্ব অভিক্ষেপ তার cos, আমরা এখানে কার কার লম্ব অভিক্ষেপ, a এর লম্ব অভিক্ষেপ বের করো, তাহলে a এর cos হবে, ঠিক আছে। আমরা ডট গুণফল, এখন আমরা এটাও জানি যে এই ধরনের প্রবলেম লম্ব অভিক্ষেপ বা উপাংশ বের করতে বললে আমরা কার সাহায্য নিব, ডট গুণফলের সাহায্য নিব, ঠিক আছে, কারণ আমরা ডট গুণফলের প্রয়োগগুলাই তো আমরা দেখতেছি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা ইজিলি লিখতে পারি যে কি লেখা যায়, আমরা লিখতে পারি অন্য গলাতে লিখলে ভালো হয়, আমরা যদি এটা সলিউশন করি, সলিউশন, সলিউশন কেমনে করব, a ডট গুণফলের সাহায্য নিয়ে ফেলি, a ডট বি ভেক্টর ইজ ইকুয়াল a b cos থিটা, তাই তো, a b cos থিটা। আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে a cos থিটার মান, আমাদেরকে কিসের মান বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে a আর a cos থিটার মান,
কেন এই cos থিটার মান আমাদেরকে কি বলছে, আমাদের কাছে এই লম্ব অভিক্ষেপ বের করো, যার লম্ব অভিক্ষেপ বা যার উপাংশ বের করতে হয় তার cos থিটার মানটাই হচ্ছে তার উপাংশ বা লম্ব অভিক্ষেপ মান, ঠিক না? তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এই cos থিটাকে এক পাশে রেখে দিলাম, এই cos থিটা ইজ ইকুয়াল a ডট b ভেক্টর ডিভাইড বাই p, ঠিক আছে? তাহলে a ডট b ভেক্টর কি হবে, আমরা যদি লিখি, আমি সরাসরি করে বলতেছি, ঠিক আছে, মুখে মুখে, 5 এর সাথে 10 গুণ করলে কত হয়, 50, তাহলে 50, এখানে i j কে কিছু বসবে না, কারণ এগুলো ডট গুণফল মানে কি স্কেলার রাশি, প্লাস কত হবে, 6 এর সাথে 8 গুণ করলে, এই যে 6 এর সাথে 8 গুণ করলে কত হবে, 6 8 48, 48, ওকে। তারপর হচ্ছে মাইনাস, কেন মাইনাস হবে, কারণ হচ্ছে যে এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর 8 নং কত, 72, ঠিক আছে, 8 নং কত, 72, ওকে। আর বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান আমরা যদি সরাসরি বের করে ফেলি, 5 স্কয়ার মানে 25 লিখতে পারি, মানে 5 স্কয়ার মানে কত, 25, প্লাস 6 স্কয়ার মানে হচ্ছে 36, প্লাস 9 স্কয়ার মানে হচ্ছে 81, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মান আসে, তো মানটা ওভারঅল আসবে কত, 26 ডিভাইড বাই রুট ওভার 142, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কার আনসার, লম্ব অভিক্ষেপের আনসার, এই যে এই cos থিটা আনসার। কিন্তু আমাদেরকে যদি বলে উপাংশ বের করো, আমাদেরকে যদি আরেকটা প্রশ্ন জুড়ে দেয় উপাংশ বের করো, ঠিক আছে। এখন অনেকে উপাংশ আর লম্ব অভিক্ষেপ সেম ভাবে, ঠিক আছে, ভাবে যে লম্ব অভিক্ষেপ যে কথা উপাংশ সেম কথা। তো উপাংশ বের করে, এটাকে আমি হলুদ কালার দিয়ে লিখছি, তার মানে হলুদ কালার দিয়ে যেটা সলভ করবো এটা হচ্ছে উপাংশ বের করার সলভ, ঠিক আছে। উপাংশ আমরা বের করবো, উপাংশ আর লম্ব অভিক্ষেপ সেম না, একটু একটু ডিফারেন্ট আছে। যদি উপাংশ বের করতে বলে তাহলে উপাংশ আমরা বের করব, উপাংশ বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লম্ব অভিক্ষেপের মান যেটা আসছে, লম্ব অভিক্ষেপের মান যেটা আসছে তার সাথে আমাদের বি এর একক ভেক্টর গুণ করতে হবে, ঠিক আছে, তার সাথে আমাদের একক ভেক্টর গুণ করে দিতে হবে লম্ব। তাহলে এটা আমরা একটা ফর্মুলা দাঁড় করে, লম্ব অভিক্ষেপ ইনটু যে ভেক্টরের দিকে উপাংশ বের করছি তার তার একক ভেক্টর গুণ করতে হবে, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যায় না, কারণ আমরা কার দিকে উপাংশ বের করতে বলছি, বি এর দিকে, এ এর উপাংশ, তো যে ভেক্টরের দিকে উপাংশ বের, যে ভেক্টরের দিকে উপাংশ বের করছি তার একক ভেক্টর গুণফল, ঠিক আছে। যে ভেক্টরের দিকে, যে ভেক্টরের দিকে, যে ভেক্টরের দিকে উপাংশ বের করছি, উপাংশ বের করেছি তার একক ভেক্টর, তার একক ভেক্টর, ঠিক আছে, তার একক ভেক্টর, ওকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের লম্ব অভিক্ষেপের মান কত আসছে, লম্ব অভিক্ষেপের মান আসছে 26 ডিভাইড বাই রুট ওভার 142, ঠিক আছে, 26 ডিভাইড বাই রুট ওভার 142, এটার সাথে আমরা কি গুণ করবো, এটার সাথে আমরা গুণ করে দেবো বি এর একক ভেক্টর, বি এর একক ভেক্টর। তো বাকিটা আমি আর করতেছি না, একক ভেক্টর কিভাবে বের করে এটা আমরা দেখাই দিয়ে আসছি, এটা তোরা নিজেরা করে ফেলবি, ঠিক আছে, বি এর একক ভেক্টর আনসার, বাকিটা তোরা করবি, ঠিক আছে। প্রথমে বি এর একক ভেক্টর বের করে ফেলবো, বি এর একক ভেক্টর বের করে এটার সাথে এটা গুণ করে দিব, ঠিক আছে। আচ্ছা, বি এর একক ভেক্টরটা আমি গুণ করে দিই, বের করে দিই পুরোটা, তোরা যে তোদের বিশ্বাস নেই, বি এর একক ভেক্টর কি হবে, বি এর একক ভেক্টর হবে বি ভেক্টরের সাথে তার মান দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বি এর মান তো অলরেডি আমরা পাইছি, যে বি এর মান হচ্ছে কত, 1/√142, ঠিক আছে, √142 হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে আমরা লিখতে পারি বি ভেক্টর একক ভেক্টর হচ্ছে যে 5/√142 i প্লাস, ঠিক আছে, প্লাস j এর দিকে কত 6 আর k এর দিকে আছে 9, ঠিক আছে। তাহলে 6/√142 j আর প্লাস 9/√142 k, ঠিক আছে, এটাই। তারপর এগুলো গুণ করে দিবি, ঠিক আছে, 142 গুণ হলে স্কয়ার হয়ে যাবে, আর 26 এর সাথে 5 গুণ হবে, আবার 26 এর সাথে 6 গুণ হবে, আবার নিচে একটা √142 সাথে √142 গুণ হবে, 26 সাথে 6 গুণ হবে, √142 সাথে √142 গুণ হবে, আবার ঠিক সেম ভাবে 26 সাথে 9 গুণ হবে, আবার সেম ভাবে √142 সাথে √142 গুণ হবে। এটা হচ্ছে উপাংশ, ঠিক আছে। তাহলে আমরা বুঝাতে পারছি আশা করি, ওকে। তাহলে এই গেল আমাদের কয়টা,
4 নাম্বার প্রয়োগ। 5 নাম্বার আরেকটা কন্ডিশনে আমরা ডট গুণফল প্রয়োগ করব, ওটা আমি লিখে দিই। 5 নাম্বার হচ্ছে যে দুটি ভেক্টর রাশি আউটপুট স্কেলার হলে, ঠিক আছে, দুটি ভেক্টর রাশি আউটপুট যদি স্কেলার হয়, দুটি ভেক্টর রাশির আউটপুট যদি স্কেলার হয় তাহলে আমরা অটোমেটিক ডট গুণফল ইউজ করে ফেলবো, চোখ বন্ধ করে ডট গুণফল ইউজ করে ফেলবো। ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দুটি ভেক্টর রাশির আউটপুট স্কেলার হলে ওকে, তাহলে আমি একটু প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্নটা নিয়ে আসলে তাহলে ভিডিও লেন্দি হবে না। আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা নিয়ে আসছি। দেখ, একটি কণার উপর এফ, এফ বলতে কি, নিউটন দিচ্ছে না, নিউটন, নিউটন দ্বারা কি বোঝাচ্ছে, নিউটন দ্বারা বোঝাচ্ছে বল। ঠিক আছে, নিউটন দ্বারা কি বোঝাচ্ছে, এই যে নিউটন দ্বারা বোঝাচ্ছে বল। ঠিক আছে, বল প্রয়োগ করে ফলে কণাটির সরণ, এই যে সরণ এত মিটার হয় সরণ। তাহলে আমরা কি জানি, বল আর সরণের গুণফলকে কাজ বলে, তাই না, এফ এস কস থিটা। আচ্ছা যাই হোক, dy এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে। এখন আমরা তো আগে থেকেই জানি যে কাজ হচ্ছে যে স্কেলার রাশি, তাই না। এই যে দুটি ভেক্টর রাশি আউটপুট যদি স্কেলার হলে তখন আমরা ডট গুণফল ইউজ করে ফেলবো, কারণ আমরা আগে থেকেই জানি যে দুটি ভেক্টরের গুণফল এখানে কাজ আসতেছে, আর কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হলে এখানে আমরা যেহেতু আউটপুটটা আমরা জেনে গেছি যে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, তার মানে আমরা এখানে ডট গুণফল ইউজ করবো। ঠিক আছে, আমাদেরকে অ্যাকচুয়ালি মান বের করতে বলছে এই dy এর মান কত হবে, ঠিক আছে। তো dy এর মান কেমনে বের করবো, একদম ইজি ব্যাপার। ঠিক আছে, আমরা কি জানি, আমাদেরকে প্রশ্ন বলছে, সলিউশন করি আমরা। এখানে প্রশ্ন বলছে যে কাজ ইজ ইকুয়াল শূন্য, মানে কাজ শূন্য হইতে হবে। আর কাজ কখন শূন্য হয়, এফ আর এস, এস এর ডট গুণফল। ঠিক আছে, আমরা এখানে ডট গুণফল করবো, কারণ কাজ একটা স্কেলার রাশি আমরা জেনে গেছি। তাহলে আমরা কি করবো, এফ আর এস কে ডট গুণফলই করবো, ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এফ কত, যেহেতু ভেক্টর ফরম্যাটে দিয়ে দিচ্ছে তাহলে ভেক্টর ফরম্যাটে হবে সবগুলো -6j + 3k। ঠিক আছে, আর ডট এখানে 3i প্লাস এই যে dy এর মানটা বের করতে বলছে, আর j প্লাস 5k। ঠিক আছে, 5k, তাহলে ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে 15 - 6 dy + 15 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ইজিলি dy এর মানটা বের করতে পারি, dy এর মান এখানে আসবে 5। ঠিক আছে, আমি সরাসরি করে বলছি dy এর মান আসবে এখানে কত, 5। তাহলে এটাই आंसर। ঠিক আছে, তার মানে আমরা যদি আগে থেকে আউটপুটটা জেনে গেলে, আউটপুটটা যদি আমরা জানি যে আগে থেকে জেনে যাই যে এটা স্কেলার রাশি বের হবে আউটপুট, কারণ আমরা সবাই জানি কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। হ্যাঁ, তো আমরা তখন কি করব, কাজটা যাকে নিয়ে তৈরি হয়েছে, মানে বল আর সরণকে নিয়ে তৈরি হয়েছে তো কাজটা, ওদের ডট গুণফল করে দিব। ঠিক আছে, এইটাই ডট গুণফল আরেকটা প্রয়োগ। ঠিক আছে, আমরা আরো কয়েকটা ম্যাথ আমরা রাখছি এখানে। আচ্ছা, এখানে কি বলছে, একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগ করা হলে কণাটি কিছু দূরে সরে যায় এবং টেল 10 জুল কাজ সম্পাদিত হয়, সরণ কত। ঠিক আছে, সরণ কত এটা আমাদেরকে বের করতে বলছে, মানে এস ভেক্টর বের করতে বলছে। এখন আমরা জানি যে এফ ডট এস সমান আমাদেরকে 10 আনা লাগবে, তাই তো। এফ ডট এস সমান আমাদেরকে কত আনা লাগবে, এফ ডট এস সমান আমাদেরকে আনা লাগবে 10, মানে এফ ভেক্টর আর এস ভেক্টর ডট করলে আমাদের কত আনা লাগবে, 10 আনা লাগবে। তো এইটা আসলে আমাদের এমসিকিউতে আসে এই ধরনের প্রশ্ন। এমসিকিউতে আসলে আমরা এটা অ্যাকচুয়ালি কি করব, এমসিকিউতে আসলে আমরা অপশন টেস্ট করে দেখব, অপশন টেস্ট করে দেখব অপশন টেস্ট করে দেখব বলতে কি বুঝেছি, হুম, এখানে সরণ কত এটা বের করতে বলছে না তো, প্রশ্নে অপশনে নিশ্চয়ই 4টা সরণ দেওয়া থাকবে। 4টা সরণের সাথে আমরা এফ এর ডট গুণফল করব, যেটা সরণের সাথে ডট গুণফল করলে 10 জুল আসতেছে, ওইটা আমাদের आंसर হবে। কিন্তু সিকিউতে আসলে আমাদের এত ভাবার সময় নেই, মানে আর এটা আসলে কি হবে, দেখ, এস ভেক্টরের মান, মোট কথা এফ এর সাথে কিছু একটা গুণ হলে তো এটা 10 আসতে হবে, তাই না। এখন একটা জিনিস চিন্তা কর, 6 এর সাথে কোনো কিছু গুণ করলে কি এটা 10 আনা পসিবল না। ঠিক আছে, 6 একে 6, মানে 1 গুণ করলে এটা 6 আসছে, 2 গুণ করলে এটা 6 দুগুণে 12 হয়ে যাইতেছে, তাহলে এটা হবে না। কিন্তু যে ভেক্টরের সাথে আমরা যদি 2 গুণ করি, 5 দুগুণে 10, তাহলে এখানে একটা 10 আসতেছে। আবার কে এর সাথেও আমরা যদি 10 গুণ করি, কারণ কে এর সহগ 1 আছে, তো তাহলে সরণ ভেক্টরে কে এর সহগ যদি ইয়া হয় 10 হয়, তাহলে 10 আর 1 গুণ করলে 10 হয়। ঠিক আছে, তার মানে অনলি 10 জুল আসার ওয়ে একটাই আছে, দুইটা আছে, হয় এস ভেক্টর ইজ ইকুয়াল
2j হতে হবে, বা s ভেক্টর ইজ ইকুয়াল প্লাস 10k হইতে হবে, 10k হইতে হবে। তবে f আর s গুণ করলে -2 যদি 5 এর সাথে গুণ হয় তাহলে -5 আর -2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 5 গুণে 10 10 হয়ে যাচ্ছে, 10 আনসারটা 10 আসতেছে। যেহেতু s আর i আর k নাই, তাহলে i আর k এর সাথে কিছু গুণ হবে না, ওগুলো শূন্য হয়ে যাবে। আবার s ভেক্টর যদি শুধু 10k হয় তাও হচ্ছে, তখন f আর s কি হবে, শুধু k সহগ আর k সহগ গুণ হবে, এখানে k সহগ 1 আর এখানে k সহগ 10, তাহলে 10 আর 1 গুণ করলে 10 ই আসতেছে। তার মানে এই দুইটা পসিবল হয়ে আছে, এখন অপশনে যে কোনো একটা থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আনসার। আর এবার হচ্ছে লাস্ট প্রশ্ন, এটা আজকে আমাদের ক্লাসের লাস্ট জিনিস। একটা নিউটন মান দিতে বলছে, তার মানে এফ দিয়েছে, ফোর্স মানে বল দিয়ে দিছে, একটি বলের প্রভাবে একটি বস্তু অমসৃণ তলের উপর এত এমএস পার ব্যাগে চলে, মানে ভি ভেক্টরের মান দিয়ে দিছে, পার ব্যাগ ভেক্টর, বস্তুটির উপর ব্যাগের ক্ষমতা কত হবে, ঠিক আছে। আমরা জানি কি, আমরা আগে থেকে জানি না ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, আমরা এটা পড়ে আসছি ফার্স্ট ক্লাসে, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। যেহেতু আউটপুট একটা স্কেলার রাশি, তার মানে আমরা বুঝে গেছি এখানে ডট গুণফলের প্রয়োগ হবে, ঠিক না। এখানে ডট গুণফলের প্রয়োগ করলে কি হবে, আমি যদি এখানে ডট গুণফলের প্রয়োগ করি তাহলে কি হবে, আমরা ক্ষমতাটা যে দুইটা রাশি দিয়ে তৈরি, ওই দুইটা রাশি কি হবে, ডট গুণফল হবে। তাহলে এখানে এফ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল কি হবে, ক্ষমতা ইজ ইকুয়াল কত হবে, ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, পাওয়ার। তাহলে আমাদেরকে ক্ষমতায় বের করতে বলছে, পাওয়ার বের করতে বলছে, তো পাওয়ার কি হবে, ইজি একদম, এফ ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j দেওয়া আছে, আর ভি ভেক্টর দেওয়া আছে কত, ভি ভেক্টর দেওয়া আছে 6i প্লাস 5j প্লাস 2k, ঠিক আছে, প্লাস 2k। তাহলে এটা ডট গুণফল কত হবে, 318, 18i, 18i, ঠিক আছে, 18i প্লাস কত হবে, 4 5 20, 20j, আর এখানে যেহেতু কে নেই তাহলে কে আর গুণ হবে, এটা শূন্য হয়ে যাবে। কিন্তু একটু যদি লেখো তাহলে টিচার কেটে দিবে, কেন কেটে দিবে, কারণ ডট গুণফলে কি থাকে না, দিক থাকে না, ঠিক আছে, তার ভুলও এটা করা যাবে না, এখানে আই জে হবে না, বুঝতে পারছি আমি। তাহলে আনসার কত হবে, আনসার হবে কত, 18 প্লাস 20, ঠিক আছে, 18 প্লাস 20, এটা আমি ইচ্ছা করে ভুল করছি যাতে খেয়াল থাকে, 38, ঠিক আছে, 38 হচ্ছে মান, আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। ইয়া এফ আর ভি গুণফল যে ক্ষমতা বোঝায়, এটা আমরা যখন কাজ শক্তি ক্ষমতা করবো তখন আমরা এটা করবো, ঠিক আছে, আপাতত একটু জেনে রাখলাম। তাহলে এভাবে আজকের লেকচার শেষ হয়ে, ভেক্টর লেকচার 3 ছিল, তো আশা করি সবকিছু নোট করে রাখবি। টাটা।